আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। ব্যাংকিং প্রমোশন রিটেন এন্ড এমসিকিউ ভাইভা এক্সামের আজকের প্রিপারেশন ক্লাস। এটা হচ্ছে আমাদের জেনারেল ব্যাংকিং এর নাম্বার 4 ক্লাস, 4 নম্বর সিরিয়ালের ক্লাস। এর আগে তিনটা ক্লাসের প্রথম ক্লাসে আমরা বাংলাদেশের যত শিডিউল নন শিডিউল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের অ্যাক্টিভিটিস, কমার্শিয়াল ব্যাংকের অ্যাক্টিভিটিস এবং অন্যান্য যত ব্যাংকের প্রনস এন্ড কনস আছে সকল জিনিস নিয়ে আলোচনা করেছি প্রথম ক্লাসে। সেকেন্ড ক্লাসে আমরা ডিফারেন্ট টাইপস অফ অ্যাক্টিভিটিস, বিশেষ করে অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে এএমএল রিলেটেড যেই গার্ডস গুলি দরকার হয় সেই গার্ডস গুলি নিয়ে কথা বলেছিলাম। অ্যাকাউন্ট ওপেনিং এর সাথে মানি লন্ডারিং এর যতগুলি ইভেন্ট জড়িত ছিল সকল ইভেন্ট গুলি সামারি করে আমরা একটা ক্লাস নিয়েছিলাম। এটা আমাদের জেনারেল ব্যাংকিং এর সেকেন্ড ক্লাস ছিল। জেনারেল ব্যাংকিং এর থার্ড ক্লাসে আমরা সকল ধরনের অ্যাকাউন্ট ওপেনিং নিয়ে আলোচনা করেছি, যত ধরনের অ্যাকাউন্ট ওপেনিং আছে এবং এই বিভিন্ন ধরনের অ্যাকাউন্ট ওপেনিং করতে আমাদের কোন 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 টাইপের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয় বা কি ধরনের প্রিকশনারি মেজার নিতে হয় সকল জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি ক্লাস 3, 3 নম্বর ক্লাসে। আজকে হচ্ছে জেনারেল ব্যাংকিং এ আমাদের নাম্বার 4 ক্লাস। আজকেও আমরা খুব ইন্টারেস্টিং কিছু টপিকস নিয়ে আলোচনা করব। গ্র্যাজুয়ালি সিরিয়ালি আমাদের আরো ডিসকাশন থাকবে, অর্থাৎ নেক্সট উইকে আমরা আজকে যতটুকু শেষ করতে পারি তারপরে তারপরের আলোচনায় আমরা চেক ক্রসিং এর ইস্যু থাকবে, এনডোর্সমেন্টের ইস্যু থাকবে, এনআই অ্যাক্টের বিভিন্ন সেকশন নিয়ে আমরা আলোচনা করব। তারপরে আরো যত ধরনের কোম্পানি, যত ধরনের ল রয়েছে, বিশেষ করে কন্ট্রাক্ট অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট, অথবা আমাদের নর্মাল ব্যাংকিং এর সাথে যে ল গুলি দরকার সেই ল গুলির জিস্ট সামারি আকারে আমরা একটা ক্লাস নিব। নেওয়ার পরে মোটামুটি আমাদের জেনারেল ব্যাংকিং এর পার্টটা আমাদের কাছে ক্লোজ হবে। অর্থাৎ আজকে 4, এরপরে আরো মানে আমার ধারণা অনুযায়ী আরো 4টা ক্লাস নিব আমি, নিলে হয়তো 8টা ক্লাসে মোটামুটি আপনাদের ধারণা হবে। আজকের ক্লাসে আমরা গার্নিশি অর্ডার নিয়ে আলোচনা করব, ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, ডরমেন্ট অ্যাকাউন্ট, ইনঅপারেটিভ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। তার পাশাপাশি আমাদের ডিজিজড অ্যাকাউন্ট যেটা আছে, অর্থাৎ মৃত্যু ব্যক্তির অ্যাকাউন্ট কেমন হবে সেটা নিয়ে আলোচনা করব। যদি সময় থাকে তাহলে চেক ক্রসিং এর ইস্যুটা নিয়েও আমরা আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা ঠিক যেই সিরিয়ালে যাচ্ছি, আপনারা আপনাদের প্রিপারেশনটাও আপনারা সেম একই রকম প্যাটার্নে রাখবেন, তাহলে আপনাদের মানে প্রিপারেশন নিতে, কারণ আপনাদের গ্রাউন্ডটাকে স্ট্রং করার জন্য আমি কাজ করছি। মানে অ্যাপার্ট ফ্রম ইউ রিটেন এক্সাম অথবা অন্য কোনো কিছু, অথবা ভাইবা, অথবা প্রমোশন রিলেটেড অ্যাক্টিভিটিস এর বাহিরেও নর্মাল ব্যাংকিং যা আছে, জেনারেল ব্যাংকিং, ক্রেডিট, ইনভেস্টমেন্টের টোটাল 360 ডিগ্রি জানার জন্য আপনারা এই কোর্সে অ্যাড হয়েছে। সুতরাং আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনার টোটাল কোর্সের ওভারভিউটা আপনাদের দিব। আমি যে ইনস্ট্রাকশন ঠিক যে ক্লাসে দিব, আপনাদের কাজ হচ্ছে নর্মালি শুধুমাত্র এই উইক ছাড়া অন্য উইকগুলিতে আমাদের দুইটাই ক্লাস থাকবে, ফ্রাইডে এবং স্যাটারডেতে। কিছু সময় ইমার্জেন্সি বেসিক্সে হয়তো সেটা ক্লাসের শিডিউলটা আমরা চেঞ্জ করি, হয়তো মর্নিং এর পরিবর্তে রাতে যায়, এরকম হয়। হয়তো নেক্সট উইক থেকে আপনাদের ফিক্সড মর্নিং এই ক্লাস হবে। তো প্রতি উইকে দুইটা ক্লাস। কখনো কখনো হয়তো আমি আগে অ্যাডভান্স সিনোপসিস দিতে পারি, আবার কখনো কখনো হয়তো দিতে পারি না। কিন্তু আমি রেকর্ডিংটা ক্লাস শেষ হওয়ার সাথে সাথে কিন্তু রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি, যত লাস্ট যতগুলি ক্লাস হয়েছে শেষ হওয়ার মোটামুটি 30 বা 1 আওয়ারের মধ্যে আমি রেকর্ডিংটা দিয়ে দিচ্ছি এবং পরের দিনই আপনাদেরকে সিনোপসিসটা দিয়ে দিচ্ছি। সুতরাং রেকর্ডিং এবং সিনোপসিস কিন্তু আপনারা পরের ক্লাসে পেয়ে যাচ্ছেন। মিনস ফ্রাইডে স্যাটারডে দুইটা ক্লাস, ফ্রাইডে রেকর্ডিংটা ফ্রাইডেই পাচ্ছেন, স্যাটারডে রেকর্ডিংটা স্যাটারডেই পাচ্ছেন। বাট হয়তো সিনোপসিস, ওই দুইটা ক্লাসের সিনোপসিসটা সানডেতে গিয়ে পাচ্ছেন। আপনাদের শুধু প্রাইম রেসপন্সিবিলিটি হচ্ছে ওই সিনোপসিসটা প্রিন্ট দেওয়া, প্লাস যেই রেকর্ডিং দুইটা ক্লাস করেছি, কারণ আপনি তো ক্লাস করেছেন, সুতরাং আপনার মোটামুটি একটা ধারণা হয়েছে। সিনোপসিসটা পাওয়ার পরে সেই রেকর্ডিং দুইটা ক্লাস, অ্যাপারেন্টলি 1.5 ঘন্টা করে আমি ক্লাস নেই, খুব বেশি সময় কিন্তু আমি নেই না। আমি ফিক্স যতটুকু ক্লাসের সময় কথা বলি শুধুমাত্র সে ততটুকুই রাখি, আমি কিন্তু 5-10 মিনিট হাইস্ট অ্যাড করি, আদারওয়াইজ কিন্তু সময় বাড়াই না। সো 1.5 ঘন্টা যদি আমি বলি, তাহলে আপনার 3 ঘন্টার দুইটা লেকচার থাকে অডিও। আপনারা গাড়িতে আসেন, পার্সোনাল গাড়ি থেকে, অথবা অন্য কোনো ভিকেলে আসেন, এই 5 দিনের মধ্যে 3টা ঘন্টা প্লিজ একটু স্যাক্রিফাইস করবেন। শুধু হেডফোন দিয়ে শুনবেন, সিনোপসিসটা হয়তো আপনার কাছে আছে, একটু দেখে যাবেন। তাহলে কোনো উইকের পড়া আপনার জমবে না, আপনি গ্র্যাজুয়ালি আমার সাথে এগোতে থাকবেন, দেখবেন যে একটা সময় যখন কোর্সটা আমি শেষের দিকে যাব, তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আসলে নলেজ লেভেলটা কতখানি এনরিচ হয়েছে।
লাস্ট ক্লাসে আমাদের দুইটা একটা কোয়েরি ছিল। এটা নিয়ে হয়তো আপনাদের অনেকেরই প্রবলেম আছে বা প্রবলেম হচ্ছে বা হবে, বিকজ আমরা জেনারেল ব্যাংকিং এর অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে আমরা যে কাজটা করেছি, অ্যাকাউন্ট ওপেনিং এর বিভিন্ন অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওর নিয়ে আমরা কথা বলেছি, বিভিন্ন অ্যাকাউন্ট ওপেনিং এর প্রসিডিওর নিয়ে আমরা কথা বলেছি। তো তো সেই অ্যাকাউন্ট ওপেনিং এর ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে দিন। স্ক্রিনটা একটু বড় করব। শিডিউল 12, ফর্ম 10, এবং আরো বিশেষ এক ধরনের ফর্ম আছে, ফর্ম 117। এই তিন ধরনের ফর্ম নিয়ে আপনাদের কিছু ক্লারিফিকেশন আমি পেয়েছি, মানে ক্লাসের পরে কিছু ক্লারিফিকেশন আমি পেয়েছি যে ভাইয়া শিডিউল 12, ফর্ম 10 এবং ফর্ম 117, এই তিনটা জিনিস আসলে কি, বা এগুলি নিয়ে আসলে আমাদের কোন ধরনের আলোচনা হয়, কোন ধরনের আলোচনা হয়, এগুলি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে। তো এইগুলি আসলে প্র্যাকটিক্যালি কিভাবে কাজ করে, বা এইটার আসলে প্র্যাকটিক্যাল ডকুমেন্টেশনের প্যাটার্নটা কি, এটা নিয়ে আমরা নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আলোচনা করব। কারণ আমি চাচ্ছি তিনটা এই তিনটা ডকুমেন্টেশন বা রিকোয়ারমেন্টের ফিজিক্যাল ডকুমেন্ট আপনাদের নেক্সট ক্লাসে আমি দেখাবো। তারপরে সেটা নিয়ে আমরা আলোচনা করব, ডকুমেন্ট দেখাবো, ডকুমেন্টের সাথে সাথে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। তাহলে আপনাদের প্র্যাকটিক্যাল জায়গাটা ক্লিয়ার হবে, বিকজ এখানে অনেকেই আছেন জেনারেল ব্যাংকিং এ আসলে ওই ধরনের অ্যাকাউন্ট নিয়ে কাজ করেন না, যারা হয়তো শহর অঞ্চলের ব্রাঞ্চের জেনারেল ব্যাংকিং এ কাজ করছেন না, মানে হয়তো আঞ্চলিক অঞ্চলগুলিতে আঞ্চলিক ব্রাঞ্চগুলিতে কাজ করছেন, তাদের সাধারণত এই বিগ ডিলের বড় টাইপের এই টাইপের কমপ্লিকেটেড অ্যাকাউন্ট খুব বেশি ওপেন হয়। তার জন্য তারা হয়তো, যেমন লিমিটেড কোম্পানি বা পাবলিক লিমিটেড, প্রাইভেট লিমিটেড কোম্পানির অ্যাকাউন্ট ওপেন গুলি সাধারণত শহর অঞ্চলে একটু বেশি হয়। লিমিটেড কোম্পানি কিন্তু, প্রাইভেট লিমিটেড কোম্পানি হয়তো আঞ্চলিক ব্রাঞ্চগুলি তো হয়, বাট পাবলিক লিমিটেড কোম্পানির কিন্তু অ্যাকাউন্ট গ্রামের বা গ্রাম অঞ্চলীয় ব্রাঞ্চগুলিতে কিন্তু খুব বেশি হয় না। বা যারা জেনারেল ব্যাংকিং এর বাইরে অন্য কোথাও কাজ করছেন, তাদেরও এই ধরনের অ্যাকাউন্ট প্র্যাকটিক্যালি দেখার সুযোগ কিন্তু কম। আমি বারবার বলেছি, শিডিউল 12, ফর্ম 10 এবং ফর্ম 117, এইগুলি কোনটা কিভাবে কাজ করে, এটার প্র্যাকটিক্যাল নলেজ আমাদের কিন্তু লিমিটেড, যেহেতু আমরা এটা নিয়ে কাজ করি না। সুতরাং আমরা এটা ডকুমেন্ট, যেহেতু আজকে আজকে আর গতকালকে আসলে অফ ডে ছিল, আমি প্র্যাকটিক্যালি ডকুমেন্ট সহ আপনাদের নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। শুরুর দিকে 10 or 15 মিনিটস আলোচনা করবো, আশা করছি আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি শুধু ডকুমেন্ট ছাড়া ডিসকাশনটা করতে চাচ্ছি না, সেজন্য আজকের ক্লাসে সেই ডিসকাশনটা আমরা অ্যাড করছি না। আজকের ক্লাসে আমরা ইউনিক্যালি যেটা করব সেটা হচ্ছে গার্নিশি অর্ডার বলতে কি বোঝায় এবং ফ্রিজ অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, সেটা কোন ধরনের হয়, গার্নিশি অর্ডার কয় রকমের হয়, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এইটা একদম কমপ্লিটলি কমপ্লিটলি এক্সিকিউটিভ লেভেলে যারা আছেন তাদের জন্য কোয়েশ্চেন। এবং খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন হচ্ছে হাই থটের এক্সামগুলির জন্য গার্নিশি অর্ডার কয় প্রকার, এই কোয়েশ্চেনটা কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। এটা এটা বিভিন্ন ইনস্টিটিউশনে কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং খুব জানার কোয়েশ্চেন এই এই জায়গাটা। তো আমরা এটা নিয়ে আলোচনা করব আজকে। ফ্রিজ অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব, ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করব। ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে আলোচনা করার পাশাপাশি আমরা দেখব যে ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে বাংলাদেশ ব্যাংকের কয় ধরনের সার্কুলার রয়েছে। সার্কুলারগুলিকে আমি একসাথে এখানে অ্যাড করেছি, গ্র্যাজুয়ালি একদম একটার পর একটা সার্কুলার এখানে অ্যাড করেছি। সেই সার্কুলারগুলি আমরা দেখব, দেখার পরে আমরা ডিসকাশন করব যে এইখানে আসলে বাংলাদেশ ব্যাংকের আপডেটেড আপডেটেড ইনস্ট্রাকশন কি ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে। দেন আমরা আনক্লেম ডিপোজিট নিয়ে কথা বলবো। সেম একই রকম আনক্লেম ডিপোজিট নিয়ে বাংলাদেশ ব্যাংকের যদি কোনো সার্কুলার থাকে সেটা আমরা এখানে ইনপুট করেছি এবং সেটা নিয়ে আমরা আলোচনা করব। সার্কুলার কি বলেছে এবং প্র্যাকটিক্যালি আপনি কি পড়বেন সেটা নিয়ে আলোচনা করব। ডরমেন্ট অ্যাকাউন্ট কাকে বলে, ডরমেন্ট অ্যাকাউন্ট অথবা অপারেটিভ অ্যাকাউন্ট, ইন অপারেটিভ অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, সেইটা নিয়ে আমরা এখানে আলোচনা করব। সেম ডরমেন্ট অ্যাকাউন্টে বাংলাদেশ ব্যাংকের কোনো সার্কুলার আছে কিনা, সার্কুলার থাকলে সেটা কি, সেটাও আমরা এখানে মোটামুটি আলোচনা করার চেষ্টা করব। চেক, প্রমিসারি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, তাদের ম্যান্ডেটরি ফিচার গুলি কি কি, অথবা সেই জায়গাগুলিতে কোন কোন এক্সাম্পল গুলি রয়েছে, আমরা একদম প্র্যাকটিক্যাল প্রমিসারি নোটের মানে চিত্র, বিল অফ এক্সচেঞ্জের একটা গ্রাফ, তারপরে চেকের একটা প্র্যাকটিক্যাল একটা চেকের ইমেজ নিয়ে কথা বলবো, সেখানে যতগুলি পার্টি আছে সেই পার্টি প্রপার ওয়েতে আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই করে
এতটুকু পর্যন্ত আমরা মোটামুটি শেষ করার চেষ্টা করবো আজকের ক্লাসে। যদি আমরা টাইম পাই দেন চেক ক্রসিং এর ইস্যুগুলি নিয়ে আলোচনা করবো, যদি আমাদের সময় থাকে। চেক ক্রসিং এর ক্ষেত্রে বিভিন্ন ধরনের ক্রসিং আছে, ক্রসিং এর ইমেজগুলি নিয়ে আমরা আলোচনা করবো। দেখেন আমাদের আহ, আমি আমরা কেন ইউনিকলি ক্লাস করি, মানে আমাদের ক্লাসটা কেন আপনাদের প্র্যাকটিক্যালি কাজে লাগবে বা মানে বুঝতে সুবিধা হবে, যেন প্রত্যেকটা জায়গায় আমরা ইমেজ অ্যাড করার চেষ্টা করছি প্র্যাকটিক্যালি দেখার জন্য। হয়তো পরীক্ষার হলে আপনাকে এই ইমেজটা দিতে হবে না, বাট ইমেজটা দেখার সাথে সাথে পড়াটা আপনার জন্য সুবিধা হবে। যেই টপিকস নিয়ে আমরা আলোচনা করেছি সেই করব বা করছি, করার চেষ্টা করছি, সেই টপিকসে বাংলাদেশ ব্যাংকের রিলেভেন্ট সার্কুলার কি সেটা আমরা অ্যাড করেছি। দিস ইজ ইউনিক, কারণ আমরা যত জায়গায় রিটেন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে যাই, আমার কাছে হয়তো কোনো একটা জায়গায় কোনো রেফারেন্সের একটা সিনopসিস আছে, আসে সেই সিনopসিসটা আমরা পড়ি, সেই সিনopসিসটা দেখি, বা দেখার পরে আমার কিন্তু পড়াটা ইনকমপ্লিট থেকে যায়। কারণ আমরা যখন সার্কুলার দেখি, আমার রেগুলার পড়ার সাথে সাথে সার্কুলারটা প্রচুর পরিমাণ ডিফার ইনফরমেশন শো করে। কোনো কোনো সময় সার্কুলারটা আপডেটেড হয়, যেটা আমি পড়ছি সেটার সাথে হয়তো আপডেটেড সার্কুলার মিল থাকে না। এই বিভিন্ন ধরনের এমবিগিয়াস সিচুয়েশন ক্রিয়েট করে, যেটা রিটেনে যতটুকু না এফেক্ট ফেলে, তার চেয়ে এমসিকিউ টেস্টে বেশি ইফেক্ট ফেলে, ভাইভাতে ইফেক্ট ফেলে। কারণ ভাইভাতে যখন আপনাকে কোনো একটা জরমেন্ট অ্যাকাউন্ট নিয়ে যদি কোয়েশ্চেন করে, তাহলে ডেফিনেটলি আপডেটেড সার্কুলার নিয়ে আপনাকে কোয়েশ্চেন করবে। আপনার যদি সার্কুলারটা অ্যালাইন না থাকে, সার্কুলারটা যদি আপনার জানার মধ্যে না থাকে, তাহলে সেটা কিন্তু প্রপারলি আপনি অ্যান্সার করতে পারবেন না। সো আমরা প্রত্যেকটা টপিকসের সাথে সার্কুলারটাকে অ্যাড করেছি। জেনারেল ব্যাংকিং এবং ক্রেডিট কিংবা ফরেন ট্রেড সবগুলিতে কিন্তু আমরা গ্র্যাজুয়ালি এভাবে যাব। সুতরাং যারা রেগুলার ক্লাস করবেন, ইউ মানে মাস্ট যে এখান থেকে আপনি কিছু না কিছু নলেজ আর্ন করতে পারবেন ইনশাল্লাহ। সো আমরা স্টার্ট করছি প্রথমে গার্নিশি অর্ডার। জানি আমরা অনেকখানি এটা নিয়ে একবার আলোচনা করেছি আমরা অ্যাকাউন্ট ওপেনিং এর ক্ষেত্রে, প্রিকশনারি মেজারের ক্ষেত্রে ক্লাস নাম্বার 2-তে আমরা গার্নিশি অর্ডার নিয়ে আলোচনা করেছি। বাট এইখানে এডিশনারি গার্নিশি অর্ডারটা নিয়ে এসেছি। এটা ফ্রিজ অ্যাকাউন্টের সাথে একটা মিল আছে, বা এটা একটা অ্যালাইন আছে, দ্যাটস ওয়াই আমরা ফ্রিজ অ্যাকাউন্টের ইস্যুটা মানে গার্নিশি অর্ডারের অ্যাকাউন্ট ইস্যুটাকে এখানে নিয়ে আসছি। আমরা জানি গার্নিশি অর্ডার হচ্ছে এমন একটা কোর্ট অর্ডার, যে কোর্ট অর্ডারের মাধ্যমে কোর্ট কোনো একটা ব্যাংকে বলে যে এই পার্টির অ্যাকাউন্টটাকে তুমি কিছু সময়ের জন্য বা আমার বলা পর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই অ্যাকাউন্টের যাবতীয় যাবতীয় ডিপোজিট কিংবা উইথড্রকে তুমি হোল্ড করে রাখবা, এই ধরনের একটা ইনস্ট্রাকশন দেয়। অথবা অন্য কোনো ইনস্ট্রাকশন, যে ইনস্ট্রাকশনই হোক, এটা কোর্টের কোনো একটা অ্যাকাউন্ট নিয়ে কোনো একটা ব্যাংকে যে ইনস্ট্রাকশন প্রদান করা হয়, সেইটা যদি সেইটা যদি সিভিল প্রসিডিওরে আসে, সিভিল প্রসিডিওরে আসে অর্থাৎ আহ, আইনগত পদ্ধতিতে আপনার কাছে আসে, তখন সেটাকে আপনি গার্নিশি অর্ডার হিসেবে ট্রিট করবেন। আমি যদি ডেফিনেশনটা এবার একটু পড়ি, ইট ইজ ইস্যুড বাই এ কোর্ট, তাহলে গার্নিশি অর্ডারটা কোর্ট ইস্যু করে ইন ফেভার অফ দ্য জাজমেন্ট ক্রেডিটর্স ফর এ ডেট ডিউ ফ্রম দ্য জাজমেন্ট ডেটর্স ব্যাংক কাস্টমার। মানে সাধারণভাবে সাধারণভাবে কোনো একজন ঋণ দাতা আর ঋণ গ্রহীতার মধ্যে কোন একটা কন্ট্রাক্ট হয়েছে যে আমি তোমাকে 5 লাখ টাকা দিব। যিনি টাকা দেওয়ার প্রমিস করেছেন, অথবা যিনি টাকা দিয়েছেন, ঋণী যিনি আর যিনি ঋণ গ্রহণ করেছেন, এই দুইটা পার্টির কথা এখানে বলেছে। এখানে তিনটা পার্টি থেকে, একটা হচ্ছে ব্যাংক, আরেকটা হচ্ছে ঋণদাতা, আরেকটা হচ্ছে ঋণ গ্রহীতা। একটা হচ্ছে ঋণদাতা, ঋণদাতাকে আমরা বলি হচ্ছে ঋণ ডেটর, আর ঋণ গ্রহীতাকে আমরা বলি হচ্ছে ক্রেডিটর, আর মাঝখানে যে ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে তাকে আমরা বলি হচ্ছে ব্যাংক। এই তিনটা পার্টির মধ্যে কন্ডিশনটাকে, কোন একটা কন্ডিশন, ধরেন একজন পার্টি আর একজন পার্টিকে টাকা দিয়েছে, ডেটর এবং ক্রেডিটরের মধ্যে সম্পর্ক হলো, যথাসময়ে টাকা দেওয়ার কথা দেয়নি, যিনি টাকা নিয়েছেন তিনি দেয়নি, কয়েকবার ইন্টিমেশন দেওয়ার পরে টাকা না দিলে এবার যিনি লোন দিয়েছেন, টাকা দিয়েছেন, তিনি কোর্টের শরণাপন্ন হন যে ওই অ্যাকাউন্টে বা ওই ব্যক্তির কাছ থেকে আমি টাকা পাই, সে আমাকে টাকা দেয়নি। এই অবস্থায় কোর্ট যে ব্যক্তি টাকা দেয়নি তার অ্যাকাউন্টে ট্রানজেকশন জনিত ইস্যু নিয়ে একটা কোর্ট ইনস্ট্রাকশন সিভিল প্রসিডিওরে ব্যাংকে প্রদান করে, যেটাকে আমরা গার্নিশি অর্ডার করতে। আমরা যদি একদম মোর প্রিসাইজলি বলি, when a debtor fails to repay his creditor, ডেটর মানে যিনি ঋণী, যিনি ঋণী অর্থাৎ যিনি লোনটা নিয়েছেন তিনিই তো ঋণী। আমি আপনার কাছ থেকে 5 লাখ টাকা নিয়েছি, সুতরাং আমি এই জায়গাটাতে ডেটর, আমি ঋণী, আমি ঋণ গ্রহণ করেছি। ফেলস টু রিপে হিজ ক্রেডিটর, যিনি টাকাটা দিয়েছেন তাকে বলা হয় ক্রেডিটর।
তাকে আমি আবার ফেরত দেওয়ার কথা। দ্য লেটার মানে ক্রেডিটর মে অ্যাপ্লাই টু দ্য কোর্ট, মানে যিনি টাকাটা আসলে লোন দিয়েছেন তিনি কোর্টের কাছে যান, গিয়ে বলেন যে ওর নামে একটা আমি টাকা পাই, ও আমাকে টাকা দেয়নি, এখন কোর্ট তুমি আমাকে এই টাকাটা ব্যবস্থা করে দাও। এই অবস্থায় কোর্ট এই অবস্থায় কোর্ট ডেটরের অ্যাকাউন্ট যেই ব্যাংকে আছে, ডেটরের অ্যাকাউন্ট যেই ব্যাংকে আছে সেই ব্যাংকে একটা ইনস্ট্রাকশন পাঠায় যে তোমার এই ডেটর আমার অমুক কাস্টমারের কাছ থেকে টাকা নিয়েছে, এই পরিমাণ টাকা বা কোনো একটা ইস্যু টাকা নিয়েছে কিন্তু সে টাকা প্রপার হতে দেয়নি, এখন আমি এটা রিসলভ করার জন্য তোমাকে তোমার কাস্টমারের অর্থাৎ তোমার ডেটরের অ্যাকাউন্টটা কিছু সময়ের জন্য বন্ধ বা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্টপ করে রাখার জন্য নির্দেশ দিচ্ছি। এই নির্দেশটাকে বলা হয় গার্নিশি অর্ডার। তাহলে গার্নিশি অর্ডারে তিনটা পার্টি একসাথে ইনভলভ থাকে। জেনারেল ব্যাংকিং এ একটা জিনিস সব সময় মনে রাখবেন, জেনারেল ব্যাংকিং এ আমরা যতগুলি টপিকস নিয়ে আলোচনা করব, জেনারেল ব্যাংকিং স্পেশালি ম্যাক্সিমাম টপিকস এর সাথে পার্টি ইনভলভ। চেক তিনটা পার্টি কাজ করে, প্রমিসারি নোট দুইটা পার্টি কাজ করে, বিল অফ এক্সচেঞ্জ এটা যদিও ট্রেডের সাথে জড়িত জেনারেল ব্যাংকিং এ আছে, তিনটা পার্টি কাজ করে, গ্যারেন্টি কয়েকটা পার্টি কাজ করে, অ্যাসাইনমেন্ট অফ প্রসিড কয়েকটা গ্যারেন্টি কয়েকটা পার্টি কাজ করে, ইনডিমিনিটি কয়েকটা পার্টি কাজ করে। প্রত্যেকটা জায়গায় যতগুলি পার্টি কাজ করে ততগুলি পার্টি সম্পর্কে আপনি, আমি যদি কোনো স্টেপে নাও বলি, আপনি একটু নিজে হলেও জেনে নিবেন। বিকজ যখনই কোনো একটা টপিকসের পার্টি সম্পর্কে আপনি ক্লিয়ারলি জানতে পারবেন, সেই টপিকস রিলেটেড এমসিকিউতে আপনি ইনডাইরেক্টলি এক্সপার্ট হয়ে যাবেন। গার্নিশি অর্ডারের ক্ষেত্রে আমি বলেছি তিনটা পার্টির কথা। একটা পার্টি হচ্ছে ডেটর, একটা পার্টি হচ্ছে ক্রেডিটর, আর একটা পার্টি হচ্ছে ব্যাংকার বা ব্যাংক। তিনটা পার্টি। ডেটর মানে কি, ক্রেডিটর মানে কি, এই জায়গাটাতে কি ঘটনা ঘটে, আমি আবার রিক্যাপ করছি, আমি প্রশ্ন করব আপনাদের এই জায়গায়। ডেটর হচ্ছে যিনি টাকা নিয়েছেন, মানে ঋণ গ্রহীতা, এটার বাংলা হচ্ছে ডেটর। আমি কেন ঋণ গ্রহীতার বাংলা ডেটর বলছি জানেন? বিকজ এই 10 মিনিট পরে আপনি উল্টে ফেলবেন, মানে আমি অ্যাজ এ টিচার বা অ্যানালাইসিস করছি এগুলি, আমি নিজে উল্টাপাল্টা গলে চলে যাই, মানে গোলক ধাঁধায় চলে যাই। সুতরাং আপনি তো যেতে বাধ্য। মানে ডেটর মানে কি ঋণদাতা না ঋণ গ্রহীতা, আমি প্যাচে পড়ে যাই। সেজন্য আমার বলা যে যিনি ঋণ গ্রহণ করেছেন, মানে আলটিমেটলি যিনি লায়েবল থাকেন তাকে বলা হয় ডেটর। যিনি ঋণী তাকে বলা হয় ডেটর। আর যিনি ঋণ দান করেছেন মানে ঋণ দিয়েছেন তিনি আলটিমেটলি এখন টাকাটা পাবেন, রিসিভার হবেন, তাকে বলা হয় ক্রেডিটর। অর্থাৎ ঋণ গ্রহীত মানে যিনি টাকাটা পাবেন তাকে বলা হয় ক্রেডিটর। আমি দুইটা এক্সাম্পল দিচ্ছি। ধরেন আহ, যে 5 লাখ টাকা দিয়েছে, ও পাঁচ 5K টাকা দিয়েছে ধরেন করিমকে। প্রশ্ন, যেটা কি আর কেটা কি? আপনাদের কাছে প্রশ্ন, অ্যান্সার। করিম ডেটর আর যে ক্রেডিটর। করিম ডেটর, যে ক্রেডিটর, কারণ করিম টাকাটা নিয়েছে, সো তাকে টাকাটা ফেরত দিতে হবে, মানে তিনি ঋণী। আর যেটা হচ্ছে ক্রেডিটর, যিনি টাকাটা দিয়েছেন এখন তিনি টাকাটা পাবেন। হিসেব অনুযায়ী এখন আলটিমেট কেস দাঁড়ালো যে ও যেহেতু ওনাকে টাকা দিয়েছেন, এখন ফাইনাল অবস্থায় এসে উনি ওনাকে টাকা দিবেন। যে কমিটমেন্ট করেছেন 3 মাস 2 মাস বা যা হোয়াট এভার ইট ইস কমিটমেন্ট করেছেন, কিন্তু যে সাহেব যথাসময়ে তাকে টাকাটা ফেরত দেননি, তাহলে কোর্টের শরণাপন্ন কে হবেন, যে হবে না কে হবে? যে হবে, যে টাকা দিয়েছে, যে টাকা দিয়েছে, যে টাকা দিয়েছে। তাহলে কোর্টের যে হবে। শরণাপন্ন কে হবে, যে না কে? যে। একজন বলছেন যে, একজন বলছেন কে। আচ্ছা ধরেন আমি আপনাকে 5,000 টাকা দিয়েছি, আমি আপনাকে যথাসময় দিতে পারছি না, এখন কি আমি কোর্টে গিয়ে বলবো যে ভাই আমি? যে হবে, যে যে কে কোনোভাবেই হবে না, কোনোভাবেই হওয়ার কথা না। কে কোনোভাবেই হবে না।
ও একে টাকা দিয়েছে, আর কে কে টাকা দিয়েছে, কে এখন ফেরত দিবে, তাহলে ফেরত দিবে হচ্ছে কে, ফেরত দিবে কে, কে হচ্ছে ডেটর। আমরা আগে আরেকটু অ্যাড করে নিই, তাহলে আপনার জন্য সুবিধা হবে। এ হচ্ছে ডেটর, আর ইনি হচ্ছে ক্রেডিটর। আমি তো ভুল করি নাই, তাই না? ঠিক আছে তো? ক্রেডিটর সাহেব, এই যে সাহেব টাকা পাননি যথাসময়ে, উনি, ওনার এখন মানে প্রেসার, আমি তো টাকা পাইনি, কিভাবে টাকা নিতে হবে, আমার কোর্টে যেতে হবে। তাহলে মিস্টার জে সাহেব, অর্থাৎ যিনি ক্রেডিটর, তিনি কোর্টে যাবেন, আদালতে যাবেন। আদালতে গিয়ে তার নামে বলবেন যে ভাই, ওনার নামে আমার একটা ঝামেলা আছে, এই টাকা এই সময় দেওয়ার কথা, উনি আমাকে টাকা দেয়নি, এখন আমাকে একটু টাকাটা তুলে দেওয়ার ব্যবস্থা করে। কোর্ট তখন ব্যাংকে একটা গার্নিশি অর্ডার ইস্যু করবে। এবার আমার প্রশ্ন হচ্ছে, কোর্ট যে গার্নিশি অর্ডারটা ইস্যু করবে, সেটা কি যে ব্যাংকের অ্যাকাউন্ট যে ব্যাংকে আছে সেই ব্যাংকে করবে, না কে ব্যাংকের অ্যাকাউন্ট যেখানে আছে তাকে পাঠাবে? কে প্রশ্ন কে আপনাদের। ব্যাংক যেখানে আছে কে সেখানে কে পাঠাবে। ব্যাংকের অ্যাকাউন্ট? কে ব্যাংকের অ্যাকাউন্ট, ব্যাংকে। রাইট, ভেরি গুড। কে ব্যাংকে পাঠাবে, পাঠিয়ে বলবে যে তোমার এই কাস্টমার মিস্টার কে বা করিম মিস্টার জে কে এত টাকা এই সময় দেওয়ার কথা ছিল, বাট সে যথাসময়ে টাকা দিতে পারেনি। এখন এটা কোর্ট পর্যন্ত আসছে, আমরা এটা সলিউশন নেওয়া না পর্যন্ত মিস্টার কে এর অ্যাকাউন্টটা তুমি আপাতত ট্রানজেকশন বন্ধ করে রাখো, হোয়াট এভার ইট ইজ। এই ট্রানজেকশনটা বন্ধ করে রাখে মিস্টার কে এর অ্যাকাউন্টে। ব্যাংকার হিসেবে কে আর ব্যাংকারের সাথে রিলেশন, যে সাথে রিলেশন না। কোর্টের তারপরে ফার্দার যে ইনস্ট্রাকশনটা আসে সেটা কন্টিনিউ। আমার পার্টি ডেটর এবং ক্রেডিটর কে, গার্নিশি অর্ডারটা কোন ব্যাংকে যায়, গার্নিশি অর্ডারটা পালন করা কোন কোন ব্যাংকের, ডেটরের না ক্রেডিটরের ব্যাংকের ইনস্ট্রাকশন, সেইটুকু জানাটা জরুরি ছিল, সেটা আমরা গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দিয়ে বলেছি। আশা করছি সবাই ক্লিয়ার হয়েছে। এই জায়গাটাতে আমি যে কথাগুলি বলেছি সেগুলিকে এখানে সুন্দর করে লিখেছে, এই সিনোপসিসটা এই জায়গাটা খুব সুন্দর করে লিখেছে। কাইন্ডস অফ গার্নিশি অর্ডার, যেটা খুব ইম্পর্টেন্ট টপিকস আমি বলেছি। গার্নিশি অর্ডার সাধারণত দুই রকম হয়, একটাকে বলা হয় অর্ডার নিশি, আর এটার আরেকটার নাম হচ্ছে প্রিলিমিনারি অর্ডার, আর একটা হচ্ছে অর্ডার অ্যাবসোলেট, যেটাকে বলা হয় ফাইনাল অর্ডার। অর্ডার নিশি, প্রিলিমিনারি অর্ডার, এটা সাধারণত মানে এই ওয়ার্ডটা খুব বেশি ব্যবহার হয় না, হয় হচ্ছে অর্ডার নিশি এবং অর্ডার অ্যাবসোলেট। হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অর্ডার নিশি অ্যান্ড অর্ডার অ্যাবসোলেট? যদি জেনারেল ব্যাংকিং এ খুব এক্সপার্ট কোনো ব্যক্তি আপনার ভাইবা নেয়, এই কোয়েশ্চেনটা তার কিন্তু ফেভারিট কোয়েশ্চেন। প্রত্যেকটা ইনস্টিটিউশনের জন্য, প্রত্যেকটা জায়গার জন্য টাফ কোশ্চেনের একটা পার্ট হচ্ছে গার্নিশি অর্ডারের টাইপস। সেজন্য টাইপসটা আমরা খেয়াল করবো, বিশেষ করে যারা এক্সিকিউটিভ লেভেলে আছেন তাদের জন্য এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। অর্ডার নিশি হচ্ছে, অর্ডার নিশি ইজ দ্য প্রাইমারি অর্ডার ইস্যুড টু দ্য ব্যাংকার টু স্টপ দ্য পেমেন্ট ওভার দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট। প্রথমে অর্ডার নিশি হচ্ছে মানে প্রাইমারি অর্ডার, যেটাতে বলা হয় যে তুমি তোমার কাস্টমারের অ্যাকাউন্টে স্টপ করবা, টু গিভ এক্সপ্লেনেশন হোয়াই দ্য জাজমেন্ট অর ডেটরস ক্রেডিট ব্যালেন্স শুড নট বি ইউজড ফর দ্য পারপাস অফ পেমেন্ট অফ দ্য জাজমেন্ট ক্রেডিটর, অর ইট ইজ অলসো ডিউটি ফর দ্য ব্যাংকার টু ইনফর্ম দ্য সেম টু হিজ কাস্টমার। তার কাস্টমারকে জানানো যে ভাই, তোমার নামে গার্নিশি অর্ডার আসছে অ্যাকাউন্টে, এই অ্যাকাউন্টের কোনো ট্রানজেকশন আমি নিতে আপাতত করতে পারবো না, ডেবিট অর ক্রেডিট। অর্ডার অ্যাবসোলেট, ইট ইজ দ্য ফাইনাল অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট। আগের অর্ডারে, অর্ডার নিশ্চিতে বলা হচ্ছে তোমার অ্যাকাউন্টটা আমার কাছে ফ্রিজ হয়ে থাকলো, বা আমার এই ট্রানজেকশন করতে পারবো না। আর অর্ডার নিশ্চিতে অ্যাবসোলেট অর্ডার আসে বাই কোর্ট। কোর্ট বলে যায় যে তোমার কাস্টমারের অ্যাকাউন্টে এত টাকা আছে, সে ওই কাস্টমারের কাছ থেকে এত টাকা ঋণ নিয়েছে, তুমি এই কাস্টমারের এই অ্যাকাউন্টটা ডেবিট করে ওই কাস্টমারকে দেওয়া দিয়ে দাও। ইট ইজ দ্য ফাইনাল অর্ডার ইস্যুড বাই দ্য কোর্ট টু দ্য ব্যাংকার টু পে দ্য অ্যামাউন্ট ইন দ্য জাজমেন্ট ডেটরস অ্যাকাউন্ট টু দ্য জাজমেন্ট ক্রেডিটর ডিগ্রি হোল্ডার। এটার আরেকটা নাম হচ্ছে ডিগ্রি হোল্ডার, অর্থাৎ যিনি কোর্টে সু করেন, অর্থাৎ আমার ওই আগের ইনস্ট্রাকশন অনুযায়ী ক্রেডিটর যিনি ছিলেন, তিনি মানে যে, যিনি কোর্টে সু করেছেন, তাকে পেমেন্টটা দিয়ে দেওয়ার জন্য বলে অ্যাকর্ডিং টু দ্য ডিরেকশন গিভেন বাই দ্য কোর্ট। কোর্ট যে ডিরেকশনটা দিয়েছে সেই ডিরেকশন অনুযায়ী পেমেন্ট করে দেওয়ার ইনস্ট্রাকশনটা দেওয়া হয় অর্ডার অ্যাবসোলিউট। কাজটা খুব সোজা, মানে আপনি যদি কনসেপ্টটা বুঝেন, ডেফিনেটলি এই আমার আলোচনার পরে এটার সেকেন্ড টাইম পড়তে হবে না, কারণ টপিকসটা সোজা এবং ইন্টারেস্টিংও বটে। শুধু আমি মানে পড়ি নেই, এই জন্য আমি লিখতে পারবো না বা জানি না। এখন জানার পর আমার কাছে মনে হচ্ছে অর্ডার নিশি হচ্ছে আসলে আগের স্টেপ। এখানে কাস্টমার অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করার কোনো ধরনের অথরাইজেশন ব্যাংকে দেওয়া হয় না, বাট অর্ডার নিশ, অর্ডার অ্যাবসোলিউটে কাস্টমারের অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট বা হোয়াট এভার ইট ইজ, অর্থাৎ কেসটা নিষ্পত্তি করার জন্য ফাইনাল ডিক্লারেশনটা কোর্ট থেকে বা ডিরেকশনটা কোর্ট থেকে ব্যাংকে প্রদান করা হয়।
দ্যাটস অল অ্যাবাউট গার্নিশি অর্ডার এবং টাইপস অফ গার্নিশি অর্ডার। শেষের দিকে একটা কথা বলা আছে, ইফেক্ট অফ গার্নিশি অর্ডার। আফটার রিসিভিং গার্নিশি অর্ডার, ব্যাংক ইজ নট জাস্টিফাইড ইজ অনারিং দ্য চেক অফ হিজ কাস্টমার। গার্নিশি অর্ডার পাওয়ার পরে ওই যে আগে তো স্টপ করা আছে, তার অ্যাকাউন্টে কাস্টমারের কোনো ধরনের চেক রিসিভ করা হয় না বা ফান্ড উইথড্র করার ইনস্ট্রাকশন থাকে না। এন্ড অ্যাজ সাচ কাস্টমার ক্যানট ক্লেম দ্য ড্যামেজেস ফর ডিসঅনার অফ হিজ চেক। এবং তার এই চেকটা ডিসঅনার হয়েছে, কারণ আমরা আরো হয়তো নেক্সট ক্লাসে পড়বো চেক ডিসঅন মানে এনআই অ্যাক্ট যখন পড়বো, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 যখন পড়বো, তখন আমরা দেখবো যে একটা ব্যাংক যদি কোনো একটা কাস্টমারের ফেয়ার চেক ডিসঅনার করে, তাহলে এটার জন্য ব্যাংকার কোন ধরনের ভিকটিম বা আইনগত কোন ধরনের শাস্তির সম্মুখীন হবে। তো এই টাইপের অ্যাকাউন্টে যেখানে গার্নিশি অর্ডার আছে, সেখানে চেক দেওয়ার পরে সেই চেকটা যদি বাউন্স হয়, সেটা যদি রিফিউজ হয়, তাহলে এটার জন্য ডেফিনেটলি ব্যাংকারকে কোনো ধরনের ক্লেমে ফেলা যাবে না। গার্নিশি অর্ডার নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনি কোয়েশ্চেন? ভেরি গুড। ভাইয়া গার্নিশি অর্ডারের পার্টি সাইডটা হলো না, কোর্ট আছে না ইনভলভ? কি? গার্নিশি অর্ডারে পার্টি সাইডটা হলো না, কোর্ট আছে না? কোর্ট তো থাকলো, কোর্টকে তো আমরা এটার পার্টির মধ্যে আনবো, মানে কোর্ট তো আর কোনো রেসপন্সিবল অথরিটি হিসেবে কাজ করবে না। কোর্ট তো তার ইনস্ট্রাকশন দিবে, কোর্টকে তো আমরা এখানে কোনো পার্টির মানে পার্টি হিসেবে আমরা এখানে ট্রিট করব না। আর যদি মনে করেন যে ভাই ইনভেস্টিগেশন। যদি মনে করেন যে পার্টিকেও আমরা একটা একটা পার্টি হিসেবে এখানে আমি অ্যাড করব, হোয়াট এভার ইট ইজ, কোনো সমস্যা নাই, দ্যাটস ফাইন। আপনি বলতে পারেন কোর্ট একটা পার্টি, কারণ কোর্ট আসলে এটার ট্রানজেকশনের কোনো ইনভলভমেন্টে থাকে না, এই জন্য কোর্টকে আমরা এখানে পার্টি বলবো না। পার্টি হচ্ছে ডেটর, ক্রেডিটর এবং ব্যাংক প্রাথমিক অবস্থায়। দ্বিতীয় অবস্থায় যখন কোর্টে সু করা হয় বা কোর্টের শরণাপন্ন ডেটর এবং ক্রেডিটর হয়ে যায়, তখন ডেটর এবং ক্রেডিটরের নামটা জাজমেন্ট ক্রেডিটর এবং জাজমেন্ট ডেটর হয়ে যায়। জাজমেন্ট ক্রেডিটর এবং জাজমেন্ট ডেটর হয়ে যায়। আপনার যদি গার্নিশি অর্ডারের পার্টি কয়টা এটা যদি পরীক্ষায় আসে, তাহলে আপনি তিনটে দিয়ে লিখবেন, কোর্টকে এখানে অ্যাড করানোর দরকার নেই, কারণ কোর্ট আসলে এটা লিগ্যাল পার্টি না। ঠিক আছে, ভেরি গুড কোয়েশ্চেন, ভেরি থ্যাংক ইউ। গুড। এইটা এটা যখন গার্নিশ অর্ডার করলো, আমি কি কাস্টমারকে লিখিতভাবে জানাবো যে আপনার অ্যাকাউন্ট গার্নিশ অর্ডার হয়েছে? হ্যাঁ, ডেফিনেটলি আপনি জানাবেন, নাকি কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। অন্য জায়গাগুলিতে যেমন আমরা ইনফরমেশন ব্রিচ বা অন্যান্য জিনিসগুলি আছে, সেইটা কিন্তু এখানে এইখানে কিন্তু সেই ধরনের কোনো ইনস্ট্রাকশন নাই। আপনি গার্নিশি অর্ডারটা কাস্টমারকে জানাতে পারেন, কোনো সমস্যা নেই, যে আপনার নামে একটা গার্নিশি অর্ডার ইস্যু হয়েছে, সেটা এই ইস্যু নিয়ে আমরা একটা অর্ডার পেয়েছি আপনার নামে, আপনি এই জন্য আপনার অ্যাকাউন্টের ফান্ডটা আমরা যথাযথ ট্রান্সফার করতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে তো উইথড্রল ব্যাপারটা থাকে, কিন্তু জমার ক্ষেত্রেও কি একই রকম, মানে জমা দিতে পারবো? নর্মালি কাস্টমার অ্যাকাউন্টে জমা টাকা দিবে না, কিন্তু জমা নিলে কোনো অসুবিধা আছে কিনা? আচ্ছা, এইখানে বলা হচ্ছে যে নর্মালি গার্নিশি অর্ডারের ক্ষেত্রে যদি কোর্টের ইনস্ট্রাকশনটা যেটা থাকে, এটা কিন্তু জমা বা উইথড্রর কথা বলা না, কোর্টের ইনস্ট্রাকশনটা যেটা থাকে, কোর্ট যদি বলে যে অ্যাকাউন্টের ট্রানজেকশন বন্ধ থাকবে তাহলে বন্ধ, কোর্ট যদি বলে যে শুধুমাত্র উইথড্রটা বন্ধ থাকবে তাহলে উইথড্রটা বন্ধ, কোর্ট যদি বলে যে শুধুমাত্র জমাটা বন্ধ তাহলে জমাটা বন্ধ। ওকে, কোর্টের ইনস্ট্রাকশনটা আমি এখানে ফলো না করছি। না ভাইয়া, এটা তো গার্নিশি অর্ডারটা তো হচ্ছে যে স্টপ পেমেন্ট, তাহলে উইথড্রয়ারে। উইথড্রয়ারটা আমরা বলার চেষ্টা করছি যে উইথড্রয়ার হবে, কিন্তু যদি আপনার অর্ডারে বলা থাকে যে এটা কোনো ধরনের ক্রেডিট রিলেটেড অ্যাক্টিভিটিসও থাকবে না, ধরেন এটা ফার্দার আরো কোনো ইস্যু এটার সাথে জড়িত থাকতে পারে, এএমএল রিলেটেড ইত্যাদি ইত্যাদি, যদি গার্নিশি অর্ডারে ক্লিয়ার বলা থাকে, ধরেন আমরা নর্মালি বুঝতে পারছি যে একজন পার্টি আরেকজন পার্টির কাছ থেকে টাকা পাবে, সো ওই ফান্ডটা মানে সলভের জন্য এই গার্নিশি অর্ডারটা প্রদান করা হচ্ছে, এবং গার্নিশি অর্ডারটা বলা হচ্ছে যে এই অ্যাকাউন্টে, কারণ অর্ডারে বলা থাকবে, প্লিজ অর্ডারে বলা থাকবে যে ফার্দার ইনস্ট্রাকশন দেওয়ার আগ পর্যন্ত টু স্টপ দ্য পেমেন্ট ওভার দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট। দেখেন বলা আছে টু স্টপ দ্য পেমেন্ট ওভার দ্য কাস্টমার, এটা ক্লিয়ারই অর্ডারে বলা থাকবে যে টু স্টপ দ্য পেমেন্ট ওভার দ্য কাস্টমার অ্যাকাউন্ট। এখন কোর্ট চিন্তা করছে যে ওর মানে ও যদি এখন অ্যাকাউন্টে জমা দেয় বা টাকা অন্য অন্য জায়গা থেকে আসে, এএমএ রিলেটেড টাকা জমাইবো বা অন্য কোনো কারণে, এখন অর্ডার নিশিতে যদি কোনোভাবে এটা বলে টু স্টপ দ্য পেমেন্ট অ্যান্ড ডিপোজিট ওভার দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট,
যদি কোর্ট এটা বলে, নর্মালি কোর্ট এটা বলবে না, পেমেন্টের কথাই বলবে, কারণ এটা তো পেমেন্ট সেটেলমেন্ট করার জন্য আসলে অর্ডারটা করা হচ্ছে। বাট যদি কোর্ট থেকে বলা হয় যে এটা ডিপোজিট নিয়েও রিস্ক আছে, ডিপোজিটও নেওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি নেবেন না। নর্মালি যদি এরকম কোনো কিছু মানে আসলে অর্ডারই বলা থাকবে যে ইনস্ট্রাকশনটা কি। নর্মাল সেন্সে এটা সবসময় গার্নিশি অর্ডার মানেই হচ্ছে পেমেন্ট দেওয়াটাকে ডিসরিগার্ড করে, স্টপ করার কথা বলে। বাট অন্য কোনো ইস্যু নিয়েও যদি বলে তাহলে আমরা কোর্টের সেই অর্ডারটা মানতে বাধ্য থাকবো। আমাদের অ্যান্সার হবে এরকম, ঠিক আছে? ইনস্ট্রাকশন যা বলবে আমি সেটা বলবো। যদি ইনস্ট্রাকশনটা কমন না হয়, ডেফিনেটলি এরকমই বলবো, টু স্টপ দ্য পেমেন্ট ওভার দ্য কাস্টমার্স অ্যাকাউন্ট, তাহলে তো আমি বুঝতে পারছি যে এই অ্যাকাউন্টে ডিপোজিট করতে কোনো সমস্যা নেই। আমি কি ক্লিয়ার করতে পারছি ইস্যুটা? জি, থ্যাংক ইউ। নর্মাল গার্নিশি অর্ডার মানে হচ্ছে পেমেন্ট স্টপ করাটাকে মিন করে। কিন্তু যদি এখন কোর্টের কাছে কিভাবে ক্রেডিটর সু করেছে বা ক্রেডিটর তার কমপ্লেন করেছে, অথবা কতজন ক্রেডিটর কমপ্লেন করেছে, আর হোয়াট এভার ইট ইজ, কোর্ট তো সবকিছু আপনাকে জানাবে না। কোর্ট তো সবকিছু আপনাকে জানাবে না। তো কোর্ট যদি এটা মানে পেমেন্ট এবং উইথড্র দুইটাকে যদি ইনস্ট্রাকশন দেয় ক্লোজ করতে, আমি দুইটাই ক্লোজ করবো ইনস্ট্রাকশন। আর যদি একটা দেয়, ফেয়ারলি একটা দিবে পেমেন্টটা, কারণ কেসটাই হয় পেমেন্ট সেটেলমেন্টের জন্য, তখন আমি পেমেন্টটাই নিব। আর যদি এই জায়গাটাতে মনে করি যে কোনো কিছুই ক্লিয়ার না, আমি আসলে কি করব, তখন পেমেন্টটাকে আমি উইথড্র করবো নর্মাল সেন্স থেকে। আমার মনে হয় ক্লিয়ার। আর কারো কোনো কোয়েশ্চেন থাকার কথা না। মানে আমি একদম ডিটেইলটা বললাম, একদম ডিটেইলটা নিয়ে আলোচনা করবো। নর্মালি পেমেন্টটাকে ক্লোজ করার কথা বলবে, বাট ফার্দার মোর যদি ডিপোজিট এবং ক্লোজের কথা বলে তাহলে ওইটুকু আমি করব। মোট কথা কোর্ট আমাকে যেটা বলবে আমি সেরকম করে ইনস্ট্রাকশন ফলো করব, যে ইনস্ট্রাকশনটা কোর্ট আসলে কোর্ট অর্ডার নিশির মাধ্যমে আমার কাছে করবে। ঠিক আছে? ফ্রিজ অ্যাকাউন্ট কি? ফ্রিজ অ্যাকাউন্ট হচ্ছে an account beared by the order from court, NBR, income tax authority or any other competent authority against any deposit or withdrawal by the customer। কোনো একটা কাস্টমারের অ্যাকাউন্টে, সেই কাস্টমারের অ্যাকাউন্ট থেকে টাকা জমা দেওয়া বা উইথড্র করার ইনস্ট্রাকশনটা যদি দেওয়া থাকে যে এই অ্যাকাউন্টে কোনো ধরনের জমা বা উইথড্র করা যাবে না, তখন সেই অ্যাকাউন্টকে বলা হয় ফ্রিজ অ্যাকাউন্ট করা বা ফ্রিজ করা। সাচ অর্ডার ইজ নোন অ্যাজ গার্নিশি অর্ডার। আমি কি মানে নুরুল আমিন ভাই মনে হয় কোয়েশ্চেনটা করেছিলেন প্রথমে যে ভাইয়া এখানে তো শুধুমাত্র পেমেন্টের কথাটা বলা হয়েছে, এখানে দেখেন বলা আছে যে ডিপোজিট, ডিপোজিট অ্যান্ড উইথড্রল অ্যান্ড সাচ অর্ডার ইজ নোন অ্যাজ গার্নিশি অর্ডারও বলেছে। সুতরাং গার্নিশি অর্ডারের ডিপোজিট উইথড্র দুইটাও কিন্তু বলতে পারে। প্লিজ আমরা যে ইনস্ট্রাকশনটা পাবো সেটা আমরা ফলো করার চেষ্টা করব। তবে গার্নিশি অর্ডার যেটা বলেছে আমি সেটা ফলো করার চেষ্টা করবো। বাট যখন কোনো অ্যাকাউন্ট ফ্রিজ করতে বলবে, ফ্রিজ মানে স্টাক, এইটা ক্লিয়ার, আর কোনো কথা বলা লাগবে না যে অ্যাকাউন্টটা ফ্রিজ করো। অর্ডারে যদি বলে, গার্নিশি অর্ডারে যদি বলে এই অ্যাকাউন্টটা ফ্রিজ থাকবে, তাহলে ডিপোজিট এবং উইথড্র দুইটাই বন্ধ থাকবে। যদি অ্যাকাউন্টে বলে যদি গার্নিশি অর্ডারে বলে যেটা স্টপ, পেমেন্টটা স্টপ থাকবে, তাহলে ডিপোজিট সে করতে পারে। বাট গার্নিশি অর্ডারটা দিবে কোর্ট। ফ্রিজ অ্যাকাউন্ট করার ইনস্ট্রাকশনটা কোর্ট দিতে পারে, এনবিআর দিতে পারে, ইনকাম ট্যাক্স অথরিটি দিতে পারে, অর এনি আদার কম্পিটেন্ট অথরিটি। ইট ইজ সো ইম্পর্টেন্ট। পুলিশের সিনিয়র অথরিটি থেকে আসতে পারে, বাংলাদেশ ব্যাংক থেকে আসতে পারে, অথবা হোয়াট এভার ইট ইজ, যে কোনো মানে গভর্নমেন্ট কম্পিটেন্ট অথরিটি থেকে যদি কোনো অ্যাকাউন্টের ডিপোজিট এবং উইথড্রয়াল বন্ধ করার ইনস্ট্রাকশন আসে, তখন সেই ইনস্ট্রাকশনকে বলা হয়, বা সেই ইনস্ট্রাকশন ফলো করে যে অ্যাকাউন্টের ডিপোজিট এবং উইথড্র বন্ধ করা হয় সেই অ্যাকাউন্টকে বলা হয় ফ্রিজ অ্যাকাউন্ট। কারো কোনো কোয়েশ্চেন আছে এইটুকু পর্যন্ত? সবাই কি ফ্রিজ অ্যাকাউন্ট এবং গার্নিশি অর্ডারটা বুঝতে পেরেছেন? ফ্রিজ অ্যাকাউন্ট আমি আনফ্রিজ করব কিভাবে? দ্য অর্ডার শ্যাল persist until the court orders to unfreeze the account, and all the bankers should strictly follow the terms and conditions of the order given by the competent authority meticulously। আপনি ফ্রিজ করলেন, আনফ্রিজ করবেন কখন? এটা আপনি যে অর্ডারের মাধ্যমে ফ্রিজ করেছেন সেই অর্ডারটা আবার সেই অর্ডারে লেখা থাকবে, অথবা ফার্দার কোনো অর্ডার দিয়ে সেটাকে আনফ্রিজ করার ইনস্ট্রাকশন দিলেই আপনি সেই অ্যাকাউন্ট আনফ্রিজ করবেন। আনফ্রিজ মানে হচ্ছে আবার অপারেটিভ করা। তাহলে আপনি একটা অর্ডার পেয়েছেন, ধরেন এনবিআর থেকে একটা অর্ডার পেয়েছেন যে কাস্টমারের এই অ্যাকাউন্টের পরবর্তী 6 মাসে কোনো ধরনের ট্রানজেকশন করা যাবে না, মানে ডিপোজিট এবং উইথড্র করা যাবে না পরবর্তী 6 মাস। তাহলে পরবর্তী 6 মাস পরে অটোমেটেড সেটা কিন্তু অপারেটিভ করে ফেলবেন আপনি, কোনো সমস্যা নেই।
অথবা যদি বলা থাকে যে আমাদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত, সাধারণত এই কথাই লেখা থাকে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অ্যাকাউন্টটা ফ্রিজ করার কথা বলা হয়েছে, তাহলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আমার অ্যাকাউন্টটা ফ্রিজ থাকবে। পরবর্তী যে নির্দেশটা তারা দিবে সেই নির্দেশটা আমি ফলো করার চেষ্টা করব। স্বাভাবিকভাবে যেই আপনার অ্যাকাউন্ট, আপনার ব্রাঞ্চে ফ্রিজ অ্যাকাউন্ট থাকলে সেটা ডেফিনেটলি একটা আপনার ডেটাবেস বা এক্সেলে মেনটেন করতে হবে, বা ডেটা এখন মানে ওই যে ট্যালি খাতা থাকে সেখানে মেনটেন করতে হবে। এইটার যে ইনস্ট্রাকশন আছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে, বিকজ অডিট সেটাকে ম্যাটিকুলাসলি ফলো করে দেখার চেষ্টা করে। 1 নম্বর কোয়েশ্চেনের মোটামুটি অ্যান্সার আমাদের এতটুকু পর্যন্ত। কারো 1 নম্বর কোয়েশ্চেন বুঝতে কোনো অসুবিধা আছে কিনা, ফার্দার কোনো কোয়েশ্চেন আছে কি? আব্দুল্লাহ আল মামুন ভাই বলেছেন মাঝে মাঝে শুনতে পারেন না, আমার কথা কি কোনো জায়গায় কেটে যায়, মানে শুনতে কারো অসুবিধা হচ্ছে? অন্যরা যারা আছেন একটু রেসপন্স করবেন তাহলে আমার জন্য একটু সুবিধা হবে। সাউন্ড নিয়ে আমার সাউন্ডের বাফারিং হয় বা অন্য কোনো প্রবলেম হচ্ছে এখন পর্যন্ত ক্লাসে? আমার কাছে ক্লিয়ার। আচ্ছা, আপনার কাছে ক্লিয়ার, মিন্স ভাইয়া ক্লাস ইজ ওকে। ভাইয়া, আপনার নেটওয়ার্কিং এ হয়তো হ্যালো কিছু আছে। জি। ভাইয়া, একটু মাঝখানে এই সাউন্ডের প্রবলেম করছিল আর কি। আচ্ছা, অন্যদের এখন ক্ষেত্রেও কি ঠিক আছে? সাউন্ড একটু প্রবলেম হয়েছিল? অন্যদের ক্ষেত্রে অন্যরা একজন জাস্ট একটু রেসপন্স করেন, একজন বা দুইজন। আমার ক্ষেত্রে হয় নাই। আচ্ছা, ভাইয়া, যাদের ক্ষেত্রে প্রবলেম হয়েছে, কারণ আমার এখানে নেটওয়ার্ক ইন্ডিকেটর বলছে এভরিথিং ইজ ওকে, এবং পুরো সময় নেটওয়ার্কটা হাইয়েস্ট যে লেভেলে থাকলে আমার সাউন্ডটা সবসময় ক্লিয়ার থাকে ওই লেভেলেই আছে। সো যাদের এখানে ক্লিয়ার মানে মাঝে মাঝে একটু বাফারিং হচ্ছে, আপনার ওখানে নেটওয়ার্কের ইস্যুটা, এটা হয়তো হতে পারে। মানে ওইটা তো আর আমি হয়তো রিপিট ব্যাক করতে পারছি না, কোন জায়গাটা হয়তো আপনি শুনতে পাননি, আপনি তাহলে একটু রিকোয়েস্টেড যে রেকর্ডিং ক্লাসটা প্লিজ একটু আবার শুনবেন, রিভিউ করবেন। কোয়েশ্চেন নাম্বার 2, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কারণ আমরা প্রচুর পরিমাণ কাজ এটা পাই এবং আমরা এই অ্যাকাউন্টটা ডিল করতে ভয় পাই। What is deceased account and how a bank will settle the claim against deceased account? How to handle unclaimed deposit account? এখানে আমরা দুইটা কোয়েশ্চেন অ্যাড করেছি। একটা কোয়েশ্চেন অ্যাড করেছি একটা কোয়েশ্চেন অ্যাড করেছি আমরা ডিসিজড অ্যাকাউন্ট কিভাবে ডিল করবো, আরেকটা আমরা অ্যাড করেছি আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্ট কি, সেটা কিভাবে আমরা হ্যান্ডেল করবো। ডিসিজড অ্যাকাউন্ট মানে হচ্ছে দ্য ডেথ অফ অ্যান অ্যাকাউন্ট হোল্ডার টার্মিনেটেড দ্য কন্ট্রাকচুয়াল রিলেশনশিপ বিটুইন হিম অর হার অ্যান্ড দ্য ব্যাংক। কোন একজন ব্যক্তি মারা গেলে, যখন তিনি মারা যান, মানে ওই নিউজটা ব্যাংকে যেভাবে আসুক না কেন, কিভাবে আসবে আমরা একটু পরে দেখবো, যেভাবে আসুক না কেন ব্যাংকে সেই নিউজটা আসার পরপরই ব্যাংকারের সাথে সেই কাস্টমারের কন্ট্রাকচুয়াল রিলেশনশিপটা অটোমেটেড বন্ধ হয়ে যায়। ডেথ অফ দ্য প্রোপাইটার, অল অপারেশনস অন দ্য অ্যাকাউন্ট শ্যাল বি স্টপড। আগে বললো ইন্ডিভিজুয়ালের কথা, আর পরে বললো কোনো একটা লিমিটেড কোম্পানির প্রোপাইটার অথবা প্রোপাইটারশিপ কোম্পানির প্রোপাইটার যদি মারা যায়, তাহলে সেই অ্যাকাউন্টের অটোমেটেড অ্যাক্টিভিটিসটা স্টপ হয়ে যায়। সকালে মারা গেছেন, ব্যাংক সকালে শুনতে পায়নি, কোনো সমস্যা নাই, ব্যাংক যখন শুনতে পারবে তখন থেকেই অ্যাকাউন্টটা স্টপ হবে। The death of a partner dissolve the partnership. The surviving partners can not, notwithstanding the dissolution, continue the business of the firm for the purpose of winding up. এখানে বলা হচ্ছে যদি পার্টনারশিপ অ্যাকাউন্টের কথা বলা থাকে, তাহলে যদি পার্টনারশিপের ইস্যু থাকে, তাহলে যদি পার্টনারশিপের ক্ষেত্রে বলা হয়, একজন পার্টনার মারা গেছে, বাকি পার্টনারদের ক্ষেত্রে করণীয় কি, এখানে বলা হচ্ছে দেখেন, দ্য ডেথ অফ এ পার্টনার ডিসলভস দ্য পার্টনারশিপ। পার্টনারশিপটা যেটা ছিল সেটা ক্লোজ হয়ে গেল। দ্য সার্ভাইভিং পার্টনার্স মানে যারা জীবিত আছে, ক্যান নোট উইথ স্ট্যান্ডিং দ্য ডিসলিউশন কন্টিনিউ দ্য বিজনেস অফ দ্য ফার্ম ফর দ্য পারপাস অফ উইন্ডিং আপ। মানে যেটা তো সলিউশন করতে হবে, সলিউশন করা পর্যন্ত তাদের কাজটা কন্টিনিউ করবে। এবার আসছে, আপনি যে একটু আগে আমরা ধরেন আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে, সকালে মারা গেছে, কখন থেকে আমি অ্যাকাউন্টটা ক্লোজ করব বা স্টপ করব বা ডিসিজড অ্যাকাউন্ট হিসেবে ট্রিট করব। বলা হচ্ছে দ্য ব্যাংক মে রিসিভ এ ফর্মাল নোটিস অফ দ্য অ্যাকাউন্ট হোল্ডার ডেথ, বাট ইফ, এটি জায়গাতে কন্ডিশন দেওয়া আছে, ফর্মাল একটা নোটিশ পেলে সেটাকে ডিসিজ করবে, এটা হচ্ছে নর্মাল নিয়ম। বাট ইফ ইন দ্য মিন টাইম
এই সময় যদি an announcement of the account holder's death appears in the newspaper, যদি কোনো নিউজ পেপারের মাধ্যমে সেই ব্যক্তির ডিসিজড খবরটা পাওয়া যায়, and or অথবা ইনফরমেশন ইজ রিসিভড ফ্রম এনি আদার রিলায়েবল সোর্সেস, ওপেন করে দিয়েছে আপনাকে রিলায়েবল সোর্সেস। রিলায়েবল যদি বিশ্বাসযোগ্য যে কোনো একটা সূত্র থেকে আপনি পান যে এই ব্যক্তি মারা গেছে, তাহলে আপনি সেই অ্যাকাউন্টটা ডিসিজ করতে পারেন। নিউজ পেপারের মাধ্যমে খবর পেলেন অথবা রিলায়েবল কোন সোর্সের মাধ্যমে যদি জানতে পারেন, এটা কিন্তু ওপেন করে দিয়েছে। রিলায়েবল সোর্সের ডেফিনেশনটা কিন্তু অনেক বড়, রিলায়েবল সোর্সের ডেফিনেশনটা অনেক বড়। আপনি ধরেন আপনার ব্রাঞ্চের পাশ দিয়ে মাইকিং করছে একজন, সেই নামটা তার বাবার নাম সবকিছু মিল আছে, হতে পারে রিলায়েবল সোর্স। একজন অ্যাকাউন্ট হোল্ডার এসে বলেছে আপনাকে যে আমাদের অমুক অঞ্চলের ইনি তো মারা গেছে ভাইয়া, সকালবেলা এসে একজন ধরেন অ্যাকাউন্ট হোল্ডারের পাশের বাসায় থাকেন অথবা দুই তিন বাসার পাশে থাকেন, একই মহল্লায় থাকে, এসে বলেছে। আপনি অ্যাজ এ অ্যাকাউন্ট হোল্ডার আপনি সেই মসজিদের ইমামকে ফোন দিয়েছেন, দিয়ে তারপরে ইমাম কনফার্ম করলো যে হ্যাঁ আসলে মারা গেছেন আজকে সকালে, ম্যানেজারকে এটা কনফার্ম করলেন, ইট ইজ অলসো রিলায়েবল সোর্স। সো রিলায়েবল সোর্সের কথা বলেছে, স্পেসিফিক কোন সোর্সের কথা বলেনি। এটা আসলে একটা স্পিরিচুয়াল ইস্যুস। কারণ খুব সম্ভবত আমি আপনি সবাই জানেন, একটা কথা আমরা নিজেরাও বলি যে যে মরার খবরটা কখনো মিথ্যে হয় না। এবং আমরা ধরেন বিভিন্ন ধরনের করাপশন, বিভিন্ন ধরনের অ্যাম্বিগিয়াস আনফেয়ার মিন সেট আপ করি, শুধুমাত্র একটা জায়গায় কিন্তু আমরা কোনো ধরনের বিট্রে বা অন্য কোনো কিছু করার চেষ্টা করি না, সেটা হচ্ছে একটা লোক মারা গেছে, সেই কথাটা কিন্তু কখনো আমরা মিথ্যে বলার চেষ্টা করি না। এই স্পিরিট থেকে রিলায়েবল সোর্সটাকে এখানে ওপেন করা হয়েছে, যে যে কোনো রিলায়েবল সোর্স থেকে যদি আপনি পান, তাহলে আপনি সেই রিলায়েবল সোর্সের ক্ষমতা বলে আপনি সেটাকে সাফিসিয়েন্ট নোটিস হিসেবে ধরে নিতে পারেন এবং সেই অ্যাকাউন্টটাকে ডিসিজ করে দিতে পারেন। তাহলে ডিসিজড অ্যাকাউন্ট বলে আপনি কি করবেন? এ নোটেশন ফর ডিসিজড অ্যাকাউন্ট শুড বি prominently made on top of the account opening form and on the specimen signature card। দুই জায়গায় আপনি ডিসিজড অ্যাকাউন্ট লিখে দিলে, যেভাবে লিখেন বোল্ড করে লিখে দিলেন, ইন্ডিকেটিং দ্য সোর্স অফ দ্য ইনফরমেশন, কোথা থেকে আপনি ইনফরমেশনটা পেয়েছেন, দ্য ডেট অফ ডেথ। Branches will change the status of the relative account in an equation record as stop account। মানে আমাদের যে ওই যে ব্যালেন্সিং যেটা করা হয়, ডেবিট ক্রেডিটের যে হিসাবটা আছে, সেইখানেও এটা স্টপ অ্যাকাউন্ট হিসেবে ফিল করা হয়। Checks presented after the receipts of notice of death of an account holder should be returned। এটুকু হচ্ছে খুব ইম্পর্টেন্ট। সকালবেলায় মারা গেছেন 8টার সময়, 10টার সময় একটা চেক পেয়েছে, আপনি 12টার সময় নিউজ পেয়েছেন রিলায়েবল সোর্স থেকে, চেকটা অনার করে দিয়েছেন, ইউ আর নট লায়াবল ফর দ্যাট কনসিকুয়েন্সেস। বাট আপনি নিউজ পেয়েছেন 12টার সময়, 1টার সময় চেক এসছে, আপনি অনার করেছেন, ইউ আর লায়াবল ফর দিস চেক। ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো এমসিকিউ আসে, এই কেসটারই এমসিকিউ। নর্মালি ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে যদি কোনো কেস আসে, তাহলে এই কোয়েশ্চেনটা নিয়ে কেস আসে, যে একটা টাইম ফ্রেম দিয়ে দেয়, রিলায়েবল সোর্স থেকে ইনফরমেশন নেওয়ার টাইমটা দিয়ে দেয়, দিয়ে বলে যে এই সময়টা চেক আসলে এটার জন্য কি আপনি দায়ী বা দায়ী না, সেই টাইপের ইস্যুস গুলো আসে। হ্যাঁ, আমার তাই ছিল ওটাতে শেয়ার। রিকোয়েস্ট করি, সবাইকে একটু রিকোয়েস্ট করি আমি, রিপিট, আপনারা যখন আপনারা অনেকগুলি ক্লাস করছেন আমাদের সাথে, অনেকগুলি ক্লাস করছেন, আপনাদের মিউট আনমিউটটা জাস্ট একটা সেকেন্ডের ব্যাপার ফোনে। মানে আপনি যখন ক্লাস করেন, মিউট আনমিউট করাটা খুব সেকেন্ডের ব্যাপার। আপনার কাজে থাকেন, যেটা যেখানে থাকেন, আপনি একটা আনমিউট করে রেখে গেলে, আমি আপনাকে আনমিউট করতে গেলে আমার একটা ডিভাইস থেকে চেঞ্জ হয়ে অন্য ডিভাইসে গিয়ে আপনাকে আনমিউট করতে হবে যখন কোনো কারো সাউন্ড আসে। সো যিনি কথা বলতে যাবেন, ডেফিনেটলি কথা বলার আপনার সুযোগ আছে, আপনি কথা বলবেন, আপনি কথা বলার পরে মিউট হয়ে যাওয়াটা কিন্তু আপনার নিজের রেসপন্সিবিলিটি, প্লিজ। In the event of the death of any of the joint account holder, the survivor or survivors shall be requested to close the old account and open a fresh account if the balance is payable to survivors। যদি জয়েন্ট অ্যাকাউন্ট থাকে, তাহলে একজন মারা গেলে অন্যজনরা এসে জয়েন্ট সিগনেচার বা অন্য অন্য কোনো জিনিস দিয়ে সেটাকে কাভার আপ করার সুযোগ কম। তখন বলা হচ্ছে যে তারা নতুন একটা অ্যাকাউন্ট করে সেই ফান্ডটা ট্রান্সফার করার জন্য যে ধরনের ব্যবস্থা গ্রহণ করা দরকার, সেই ধরনের ব্যবস্থা গ্রহণ করলো। সেটেলমেন্ট অফ দ্য ক্লেম এগেইনস্ট ডিসিজড অ্যাকাউন্ট। ডিসিজড অ্যাকাউন্টে তো ডেফিনেটলি কোনো না কোনো ফান্ড থাকবে, সেই ফান্ডটা সেটেল করার জন্য আপনি কোন ধরনের অ্যাক্টিভিটিস নেবেন।
এখানে একটা প্রসিডিওরের কথা বলা আছে। আমি আগে যে কন্ডিশনগুলি বলেছি সেই কন্ডিশনগুলিকে এখানে একটু হাইলাইটেড করা হয়েছে। ডিসিজ নোটিস রিসিভড বাই দ্য ব্রাঞ্চ, প্রথমে নোটিশ পাবে। অ্যাকাউন্ট ওপেনিং ফর্ম অ্যান্ড সিগনেচার কার্ড আর মার্কস এস ডিসিজড করলাম। ক্লেম ফর রিলিজ অফ ফান্ড রিসিভ ফ্রম নমিনি হিয়ার সার্ভাইভার্স অর অ্যাকাউন্ট হোল্ডার, তাদের কাছ থেকে রিকোয়েস্ট আসবে যে আমরা যে অ্যাকাউন্টে যে ফান্ড আছে সেটা নিতে চাচ্ছি। ব্রাঞ্চ আস্ক দ্য নমিনি হিয়ার্স টু সাবমিট রিকোয়ার্ড ডকুমেন্ট, যে ডকুমেন্টগুলি দরকার সেই ডকুমেন্টগুলি সাবমিট করার কথা বলবো। চেকিং ভেরিফাইং অফ সাবমিটেড ডকুমেন্ট বাই ব্রাঞ্চ অফিসিয়াল। ব্রাঞ্চ অফিসিয়াল নমিনি কি অ্যাকুরেট কিনা, নমিনির মেইন ফর্মে যে ছবি দিয়েছে, পরে যে ছবি দিয়েছে, এনআইডি কার্ড যেটা দিয়েছে, অথবা তিনি যে তার মানে এক্সাক্ট নমিনি, সেই জিনিসগুলি ডকুমেন্টেশন করবেন এবং চেক করবেন ব্রাঞ্চ থেকে। ইফ ফাউন্ড ওকে, ব্রাঞ্চ যখন এটাকে ওকে ওকে পায়, সর্ট পারমিশন ফ্রম দ্য অপারেশন ডিপার্টমেন্ট উইথ কাভারিং লেটার সাইন বাই দ্য হেড অফ ব্রাঞ্চ। ব্রাঞ্চ থেকে এটা হেড অফিসে পাঠানো হবে। ডিসিজড অ্যাকাউন্টের ফান্ড রিসলভ করার জন্য হেড অফিসে পাঠানো হবে। এটা ওয়ান ডে বা এই ওয়ান ডে টু ডে এগুলি যে ডে দেওয়া আছে এটাকে আপনি ডিসরিগার্ড করবেন। ডেটাকে আসলে এক এক ব্যাংকে এক এক রকম হয়, আমরা ডেটাকে এখানে রাখা দরকার নেই, আমরা কমপ্লিটলি ডেটাকে সরাই দেবো। আমি প্রসিডিওরটা ফলো করার চেষ্টা করছি যে ও সিস্টেমেটিক্যালি কোন কোন কাজ করে। ওকে, সকল কিছু ঠিকঠাক ঠিকঠাক থাকলে হেড অফিসে পাঠাবে। চেকিং এন্ড ভেরিফাইং বাই অপারেশনাল ডিপার্টমেন্ট, হেড অফিসের অপারেশন এটা দেখে, তারা দেখবে। আজ দ্য ব্রাঞ্চ টু প্রোভাইড এডিশনাল ইনফরমেশন ইফ নেসেসারি, যদি প্রয়োজন হয়। অপারেশন ডিপার্টমেন্ট শেক্স অপিনিয়ন অফ লিগ্যাল ডিপার্টমেন্ট ইফ নিডেড, যদি প্রয়োজন হয়। সবসময় কিন্তু লিগ্যাল ডিভিশন থেকে মানে আপনার রিকোয়েস্ট নেওয়ার দরকার নাই। যদি তারা মনে করে, অপারেশন ডিভিশন যদি মনে করে যেটা আমরা সলভ করতে পারবো, ডকুমেন্টগুলি সবই লেজিটিমেট, তাহলে তারা সলভ করে দিবে। যদি তারা মনে করে যে আমরা লিগ্যাল ডিপার্টমেন্টের সহযোগিতা নিব, তাহলে তারা লিগ্যাল ডিপার্টমেন্ট সহযোগিতা নেবে। অ্যাপ্রুভাল প্রসেসিং অ্যাট অপারেশন ডিপার্টমেন্ট, অ্যাপ্রুভাল কমিউনিকেটেড টু ব্রাঞ্চ দেওয়া হয়। ব্রাঞ্চে দেওয়ার পর অ্যাপ্রুভালে যেভাবে ফান্ড দেওয়ার কথা বলা হয় সেইভাবে ফান্ড দেওয়া হয়। এটা হচ্ছে ডিসিজড অ্যাকাউন্টের সকল ইনস্ট্রাকশন। এবার ডিসিজড অ্যাকাউন্টের ইনস্ট্রাকশন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের কি সার্কুলার আছে সেটা নিয়ে আমরা একটু কথা বলবো, যে বাংলাদেশ ব্যাংকের ডিসিস অ্যাকাউন্ট নিয়ে কি কি ধরনের সার্কুলার আছে। প্রথমে আমরা দেখি 2017 সালে একটা সার্কুলার ইস্যু করা হয়েছে। এই সার্কুলারে বলা হয়েছে, বিআরপিডি সার্কুলার নাম্বার 11, এই সার্কুলারে বলা হয়েছে শিরোনামুক্ত বিষয়ে, মানে 1984 সালের একটা সার্কুলার কপি সংযুক্ত, মানে এই যে দেখেন বিসিডি সার্কুলার নং 18, 27শে মে 1984 সালে ডিসিজড অ্যাকাউন্টের ইন্টারেস্ট এবং অন্য যা কিছু আছে সেটা সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে কিভাবে ডিস্ট্রিবিউট করব, ফিক্সড ডিপোজিটের সাথে কিভাবে করব, লোন অ্যাকাউন্টের ক্ষেত্রে কিভাবে করব, এইটার একটা ইনস্ট্রাকশন দেওয়া ছিল। 2017 সালের সার্কুলারে বলা হয়েছে যে 1986 সালের এই সার্কুলারে যে ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে সেই ইনস্ট্রাকশনটা ফলো করার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে নির্দেশ প্রদান করা হলো। আমি জানি না, খুব ইন্টারেস্টিং ইস্যু হচ্ছে 1984 সালে আমার জন্ম হয়নি, বাট উই আর লাকি যে 1984 সালের একটা সার্কুলারও আমরা পড়ার সুযোগ পেয়েছি। ক্লিয়ার এখানে বলা আছে, আপনারা একটু রিডিং পড়ে নিলে হবে। অ্যাকচুয়ালি এই 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 সার্কুলার বা ইনস্ট্রাকশনের উপরেই আমাদের উপরের ইনস্ট্রাকশন গুলি তৈরি করা। সো যারা সিনোপসিস পাবেন তারা প্রিন্ট দিলে সার্কুলারটা একসাথে পেয়ে যাবেন। 1984 সালের সার্কুলার কিন্তু বাংলাদেশ ব্যাংকেও নাই, এখন বাংলাদেশ ব্যাংকের পোর্টালেও পাবেন না। এটা কিন্তু একদম রেয়ার সার্কুলার, সো খুব ইম্পর্টেন্ট সার্কুলার। এর পাশাপাশি 2017 সালের পাশাপাশি 2017 সালে আরেকটা সার্কুলার দেওয়া হয়েছে যে আমানতকারী আমানতকারী বা আমানতকারীগণের মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি বা নমিনিগণকে অর্থ পরিশোধ প্রসঙ্গে। আমি কেন একটু আগে এই আমার ইনস্ট্রাকশন থেকে ডেটগুলি মুছে দিয়েছি সেটার কারণ হচ্ছে এটা। সম্প্রতি ওই সার্কুলারে 2017 সালের নমিনিরা প্রপার ওয়েতে টাকা পায় না, এই সার্কুলারে বলা হয়েছে সম্প্রতি এই মর্মে অভিযোগ উপস্থাপিত হয়েছে যে কিছু কিছু তফসিল ব্যাংক আমানতকারীদের মনোনীত নমিনি বা নমিনিগণের নিকট হতে এই মর্মে অঙ্গীকারনামা গ্রহণ করছে যে আমানতকারী বা আমানতকারীগণের মৃত্যুর পর তাদের মনোনীত নমিনি বা নমিনিগণের মৃত্যু ব্যক্তির হিসাব রক্ষিত আমানত প্রাপ্তির জন্য যোগ্য উপযুক্ত প্রাপক হিসেবে বিবেচিত নাও হতে পারে, যা ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 বা 2013 সালে যে সংশোধন হয়েছে সেটার 103 ধারার পরিপন্থী। মানে এই কাজ করা যাবে, মানে লিগালি আপনাকে যাকে নমিনি মনে হচ্ছে তার কাছ থেকে উইদাউট আন্ডারটেকিং, মানে কোনো আন্ডারটেকিং বা অন্য কোনো পেপার না নিয়ে, এই আমরা উপরে যে প্রসেসটা ফলো করেছি সেই প্রসেসটা ফলো করে যথাসময়ে এবং দ্রুততার সাথে
তার ফান্ডটা তাকে প্রদান করার জন্য নির্দেশ প্রদান করা হলো। সো ডিসিজড অ্যাকাউন্টের সার্কুলার জানলাম, ইনস্ট্রাকশন জানলাম, প্রসেস জানলাম, সকল কিছু যদি আমি একসাথে কভার আপ করতে পারি মাথায়, আমার মনে হয় ডিসিজড অ্যাকাউন্ট নিয়ে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমাদের নেক্সট টপিকস আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্ট। আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্ট, আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্টের বলার আগে, আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্টটা ধরেন সেটেলমেন্ট অফ আনক্লেইম ডিপোজিট অ্যাকাউন্ট, কোন একটা অ্যাকাউন্টের আনক্লেইম অ্যাকাউন্ট বলতে কি বোঝায়, আনক্লেইম অ্যাকাউন্টের ডিপোজিটটা কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট টপিকস ফর জেনারেল ব্যাংকিং, বিশেষ করে রাইটিং এর জন্য। রাইটিং এই টপিকসটাকে কোয়েশ্চেন হিসেবে ধরেই, জেনারেল, জুনিয়র, মিড লেভেল, সিনিয়র বলতে কোনো কথা নেই, এই কোয়েশ্চেনটা সব টপিকস এর জন্য ইম্পর্টেন্ট। কেন ইম্পর্টেন্ট? কারণ এটা আমি যখন এখন পড়ার পরে আপনি বুঝবেন যে এটার মধ্যে হিউজ ইনফরমেশন আছে। ইভেন সো এখান থেকে একটা, দুইটা, তিনটে এমসিকিউ হতে পারে। এবং এটা জানার পরে মানে আমি যখন আনক্লেম ডিপোজিটের সার্কুলার সহ পুরো জায়গাটা জানবো, তখন আপনার মনে হবে যে ব্যাংকিং, যিনি মানে যার কাছে এটা নতুন আজকে শুনছেন, তার কাছে মনে হবে যে ব্যাংকের অনেক বড় একটা জিনিস আমি আসলে এতদিন জানিনি। খুবই ক্রুশিয়াল ইম্পর্টেন্ট টপিকস। এইটা জেনারেল ব্যাংকিং এ যারা কাজ করেন বা জেনারেল ব্যাংকিং রিলেটেড কোয়েশ্চেনের মধ্যে টপ অফ দ্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ওয়ান অফ দ্য টপ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ভাইবার জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, বিকজ এটাতে প্রচুর পরিমাণ স্ট্যাটিক্যাল ইনফরমেশন আছে যেটা আমরা পড়লে বুঝতে পারবো। কোনো একটা অ্যাকাউন্ট আপনার ব্যাংকে কোনো একটা কাস্টমার করেছে, সেটা যে কোনো অ্যাকাউন্ট হোক, লোন অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট, হোয়াট এভার ইট ইস, যে অ্যাকাউন্টই হোক না কেন, ওই অ্যাকাউন্টে যদি কোনো একটা কাস্টমারের কোনো একটা ফান্ড 10 বছর ধরে পড়ে থাকে, তাহলে সেই ডিপোজিটটাকে আমরা বলবো আনক্লেইম ডিপোজিট। 10 বছর কতদিন থেকে শুরু করব আমরা পড়বো, বলবো একটু পরে। 10 বছর হয়ে যাওয়ার পরে এই ডিপোজিটটা আপনার দায়িত্ব হচ্ছে বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তান্তর করা। বাংলাদেশ ব্যাংকে কিভাবে হস্তান্তর করব আমরা প্রসেস বলবো একটু পরে। বাংলাদেশ ব্যাংক সেই ফান্ডটা কি করবে, কতদিন তাদের কাছে রেখে দিবে, বা সেই ফান্ডটা নিয়ে যদি ক্লেম আসে কিভাবে ক্লেম আসবে, ক্লেম আসলে কিভাবে নিষ্পত্তি হবে, অথবা তারা কি আজীবন তাদের কাছে রেখে দিবে, না তারা পরবর্তীতে কি করবে, এই স্টেপগুলি আমরা আস্তে আস্তে পরবর্তীতে করব। তাহলে আমরা শুরু করি। মানে আনক্লেম ডিপোজিট বলতে কি বোঝায় সেটা আমি বুঝেছি, এইটা বাংলাদেশ ব্যাংকে ব্যাংক থেকে কিভাবে পাঠানো হয় সেটা আমরা দেখব, বাংলাদেশ ব্যাংক এটা কি করে সেটা আমরা দেখব, বা এটার মধ্যে অন্য কোনো ইনস্ট্রাকশন ফলো করানোর দরকার আছে কিনা সেগুলি দেখার চেষ্টা করব। এনি ডিপোজিটস অর অ্যাসেটস, ডিপোজিটস অর অ্যাসেটস, আচ্ছা ব্যাংকের জন্য ডিপোজিটটা কি? কোন একটা ব্যাংকের কোন একটা কাস্টমার যখন ব্যাংকের কাছ থেকে লোন নেয়, সেই লোনটা ব্যাংকের অ্যাসেট না লাইবিলিটি? কি কি বলতে পারবেন? কোন একটা অ্যাসেট। অ্যাসেট, অ্যাসেট ডেফিনেটলি। আর কোন কাস্টমার যখন কোন একটা তার একটা অ্যাকাউন্টে ডিপোজিট করে, তখন সেটা ব্যাংকের জন্য কি? লাইবিলিটি। লাইবিলিটি। তাহলে আমি কিন্তু একটু আগে বলেছি বা সার্কুলারের সব জায়গায় অ্যাসেট অ্যান্ড এনি ডিপোজিট কথাটা বলবে, আসলে অ্যাসেট এবং লাইবিলিটি সবকেই মিন করবো। কোনো একটা কাস্টমারের কোনো একটা ব্যাংকের সাথে যেই জায়গাগুলি লাইবিলিটি, তো আসলে মানে ধরেন যেই ব্যাংক পাবে কাস্টমারের কাছ থেকে, এইখানে তো আর ব্যাংক আসলে বাংলাদেশ ব্যাংকে কোনো ফান্ড দেওয়ার প্রশ্নই উঠে আসে, মানে ব্যাংকই পাবে সেই কাস্টমারের কাছ থেকে, কাস্টমার নাই 10 বছর ধরে দাও এটা, মানে রাইট অফ সেট আপ, রিট শিডিউল ইত্যাদি ইত্যাদি যত স্টেপ আছে, বেড লন হয়ে টয়ে শেষ হয়ে যাবে, বা এইটা আসলে তো আর এখান থেকে কোনো ফান্ড নাই কাস্টমারের যে যেটা দেওয়ার তো। সো মানে যেটা কাস্টমারের লোন, এই টাইপের কোনো অ্যাক্টিভিটিস আসলে আনক্লেম ডিপোজিটের সাথে জড়িত না, এটা ডিপোজিট ওয়ার্ডটা এটার সাথে জড়িত। সুতরাং কাস্টমার যদি যত ধরনের ডিপোজিট করবে, অথবা কাস্টমারের অন্য কোনো অ্যাসেট যদি থাকে, অন্য কোনো অ্যাসেট মানে হচ্ছে এমন, ধরেন কাস্টমারের একটা লকার সার্ভিস ছিল আপনার কাছে, লকারে কি আছে আপনি তখন জানেন না, এই লকারটাকে আপনি অ্যাসেট হিসেবে ট্রিট করবেন। এনি ডিপোজিট অর অ্যাসেট, বাট কোন ধরনের লোন কখনো আনক্লেম ডিপোজিট বা এগুলি টাইপের হবে না, কারণ লোন তো ডিপোজিটই না। ওকে, ব্যাপারটা ক্লিয়ার? তাহলে এনি ডিপোজিট অর অ্যাসেট এট ব্যাংক নট ক্লেইমড বাই এনিওয়ান ফর 10 years অ্যাজ কনসিডার্ড আনক্লেম ডিপোজিট, যদি 10 বছর ধরে কোনো ডিপোজিট বা অ্যাসেট সম্পর্কে কোনো ব্যাংক যদি কোনো কাস্টমার যদি পরবর্তী খোঁজ খবর না নেয়, তাহলে সেটাকে আনক্লেম ডিপোজিট হিসেবে ব্যাংক ট্রিট করবে,
এটা বলা আছে ব্যাংক কোম্পানি অ্যাক্টের সেকশন 35 এতটুকু খুব ইম্পর্টেন্ট যদি কেউ মনে রাখতে চান। এবার ব্যাংক তারপরে কি করবে? প্রথমে তো আনক্লেম করে ফেললো। ব্যাংক উইল হ্যাভ টু সাবমিট দ্য আনক্লেম ফান্ড অ্যান্ড অ্যাসেট টু বাংলাদেশ ব্যাংক, ফান্ড এবং অ্যাসেট টু বাংলাদেশ ব্যাংক আফটার 10 years অফ নন ক্লেম। নন ক্লেম যে যখন হয়েছে, মানে যেই সময় থেকে নন ক্লেম হয়েছে তার 10 বছরের পরে সেই নন ক্লেম ডিপোজিটটা সেন্ট্রাল ব্যাংকে পাঠিয়ে দিবে। অ্যান্ড 2 years লেটার বাংলাদেশ ব্যাংক উইল ট্রান্সফার দোজ টু দা গভর্নমেন্ট অ্যাকাউন্ট। বাংলাদেশ ব্যাংক 2 বছর সেটা তার কাছে রাখবে। যেদিন কমার্শিয়াল ব্যাংকগুলি থেকে পাবে সেই তার থেকে 2 বছর পরবর্তী পর্যন্ত সেই সময়টা সেই ফান্ডটা তার কাছে থাকবে, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে থাকবে। তারপর বাংলাদেশ ব্যাংক এই অ্যামাউন্টটা গভর্নমেন্ট অ্যাকাউন্টে দিয়ে দিবে। বিফোর সাবমিটিং দ্য ফান্ড অ্যান্ড অ্যাসেট টু বাংলাদেশ ব্যাংক, এবার আপনাকে ডেট বা এগুলি ক্যালকুলেশন করার কথা বলছে বা ইনস্ট্রাকশন দিচ্ছে। বিফোর সাবমিটিং দ্য ফান্ড অ্যান্ড অ্যাসেট টু বাংলাদেশ ব্যাংক এই ফান্ডটা সাবমিট করার পূর্বে ব্যাংক উইল হ্যাভ টু সেন্ড এ রেজিস্টার লেটার থ্রু দ্য পোস্ট অফিস টু দ্য ক্লায়েন্ট অ্যাড্রেস মেনশনিং ইন দেয়ার অ্যাকাউন্ট। কাস্টমারের অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা প্রেজেন্ট যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে একটা রেজিস্টার লেটার পাঠাবে বিফোর সাবমিটিং দ্য ফান্ড অ্যান্ড অ্যাসেট টু বাংলাদেশ ব্যাংকে পাঠানোর পরে, অর্থাৎ 10 বছর পূর্ণ হওয়ার পরে আপনি কাস্টমারকে একটা রেজিস্টার ডাকে ওই অ্যাকাউন্টে কাস্টমারের যে অ্যাড্রেসটা দেওয়া আছে সেই অ্যাড্রেসে একটা চিঠি দিবেন। ক্লায়েন্ট উইল হ্যাভ, এটা এমন হতে পারে, এখানে যদিও বলা নাই, বলা আছে ব্যাংক উইল হ্যাভ টু সেন্ড এ রেজিস্টার লেটার থ্রু দ্য পোস্ট অফিস টু দ্য ক্লায়েন্টস অ্যাড্রেস মেনশনিং ইন দেয়ার অ্যাকাউন্ট। এখন অ্যাকাউন্টে সাধারণত দুই ধরনের অ্যাড্রেস মেনটেন করা থাকে, একটা হচ্ছে প্রেজেন্ট আর একটা হচ্ছে মানে পার্মানেন্ট। যদি প্রেজেন্ট অ্যাড্রেসে আপনাকে যেহেতু ক্লিয়ার বলা নেই, আপনি দুইটা অ্যাড্রেসে পাঠাতে পারেন, মানে ইটস ওকে, কারণ এটা ওপেন, দুইটা অ্যাকাউন্টে পাঠালে আপনার জন্য ভালো। ক্লায়েন্ট উইল হ্যাভ হ্যাভ টু বি গিভেন 3 months টু রিপ্লাই টু দ্য লেটার। 3 মাস সময় নেবে এই লেটারটা রিপ্লাই আসার পর্যন্ত। ইফ ক্লায়েন্টস ডু নট গিভ এনি ফিডব্যাক, যে কাস্টমারের আসলে আনক্লেম ডিপোজিটটা ছিল কোনো যদি ফিডব্যাক না দেয়, ব্যাংক উইল হ্যাভ টু সাবমিট সাচ ফান্ড অ্যান্ড অ্যাসেট টু দ্য সেন্ট্রাল ব্যাংক ইন এপ্রিল অফ এভরি ক্যালেন্ডার ইয়ার। ইউনিক একটা টোন, প্রত্যেক বছর এপ্রিলেই শুধু পাঠানো যাবে, মানে প্রতি বছর জমা জমা করে এপ্রিলে গিয়ে একসাথে সেন্ট্রাল ব্যাংকে পাঠাতে হবে। After transferring the funds and assets to Bangladesh Bank, banks will have to publish advertisement in at least 2 newspapers once every 3 months for a year. 3 মাস পর পর দুইটা নিউজ পেপারে এই আনক্লেম ডিপোজিট অ্যামাউন্টের কথা বলে যে বাংলাদেশ ব্যাংকে সাবমিট করেছে সেটা তারা অ্যাডভার্টাইজমেন্ট করবে। ইফ এনিওয়ান কাম আপ উইথ এ ক্লেম আফটার দ্য ট্রান্সফার অফ দ্য সেন্ট্রাল ব্যাংকে আপনি দিয়ে দিয়েছেন 10 বছর পরে, সেন্ট্রাল ব্যাংক 2 বছর রাখবে তার কাছে ফান্ড। ইন্টেরিয়াম পিরিয়ডে, এই 2 বছরের পিরিয়ডে যদি কোনো লিগ্যাল ব্যক্তি আসে যে ফান্ডটা আমার ছিল, দ্য ব্যাংক উইল হ্যাভ টু সাবমিট দ্য ক্লায়েন্টস অ্যাপ্লিকেশনস অ্যালং উইথ রিকোয়ার্ড ডকুমেন্ট টু সেন্ট্রাল ব্যাংক। পাঠাবে, যেই ব্যক্তি আসছে এখন আমরা কি করব, আপনার কাছে পাঠালাম আপনার সদর বিবেচনার জন্য। নো ক্লেম উড বি অ্যাকসেপ্টেড আফটার 12 years। 12 বছরের পরে কোনো কাস্টমার এসে যদি বলে যে এটা আমার ফান্ড ছিল ইত্যাদি ইত্যাদি ছিল, হবে না। 12 বছরের মাঝখানে ওই 2 বছরের মধ্যে যদি নেয়, 10 বছরের মধ্যে নিতে আসলে তো এটা আনক্লেমই হবে না। 10 বছর থেকে 11 থেকে 12 পর্যন্ত নিতে গেলে বাংলাদেশ ব্যাংকের পারমিশন নিয়ে নিতে হবে এবং এটা বাংলাদেশ ব্যাংক ফান্ড ডিসবার্স করবে। 12 বছরের পরে এইটা আর আনক্লেম ডিপোজিটই থাকবে না, এটা গভর্নমেন্টের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যাবে। আপলোড নিউ সিগনেচার ইন কোর সিস্টেম এটা এই পয়েন্টটা ধরেন আমরা পড়লাম না, এটা আমার অ্যাম্বিগুয়াস স্ট্রাকচার করে। যতটুকু ধারণা হয়েছে, কারো যদি কোনো জায়গায় গ্যাপ থাকে আমরা সেন্ট্রাল ব্যাংকের সার্কুলারটা পড়লে গ্যাপটা ক্লিয়ার হয়ে যাবে। সার্কুলারটা বড়, 3 পেজের সার্কুলার, সেজন্য আমি মার্ক করে দিয়েছি যে জায়গাটুকু, শুধুমাত্র এই জায়গাটুকু আপনি পড়লেই হবে। আনক্লেইম বাংলা হচ্ছে অদাবিকৃত। হ্যাঁ, বাংলাটা হয়তো আমাদের কাছে ইউনিক মনে হচ্ছে, অদাবিকৃত। বাংলাদেশ ব্যাংকের 2018 সালের সার্কুলারে অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী মানে হচ্ছে ওই অ্যাসেটের কথাটা বলা হয়েছে। এই টাইপের অ্যাকাউন্ট মানে আনক্লেম ডিপোজিট কিভাবে হ্যান্ডেল করবেন সেই ইনস্ট্রাকশনটা দেওয়া হয়েছে। ইনস্ট্রাকশনে বলা হয়েছে আমাদের নাম্বার অফ পার্টিসিপেন্ট অলমোস্ট 44 মানে 54, বাট রেগুলার জয়েন করে 41। আমরা আজকে জয়েন করেছি 27, খুব ইম্পর্টেন্ট ক্লাস। মানে আমার কাছে অলরেডি রিকোয়েস্ট এসেছে কমপক্ষে 8 থেকে 10 জন, ইম্পর্টেন্ট ইস্যু আছে, ক্লাস করতে পারবো না, রেকর্ডিংটা ভাইয়া যত সময় দিয়ে দিয়ে। মানে আপনাদের মধ্যে খুব বেশি অ্যাবনর্মালিটি যদি ক্লাস নিয়ে আমি পাই যে আপনারা আসলে রেকর্ডিং এর উপর ডিপেন্ড করছেন, তাহলে কিন্তু আমি ক্লাসে রেকর্ডিং দিব না, এটা স্টপ করে দিব।
আমি শুধু রেকর্ডিংটা দিচ্ছি যারা রেগুলার ক্লাস করছেন সেকেন্ড টাইম শোনার জন্য। বাট রেকর্ডিং কিন্তু আমি ফার্স্ট টাইম শুনে রিকভারির জন্য রেকর্ডিং দিচ্ছি না। কারণ ফার্স্ট টাইম কোনো ক্লাসে রেকর্ডিং শুনে আপনি ভালো করতে পারবেন না, প্লিজ বি কেয়ারফুল। আমি রেকর্ডিং দিচ্ছি আপনার সেকেন্ড টাইম শোনার জন্য, ফার্স্ট টাইম না। অনেকেই মনে করছে ভাই তো রেকর্ডিং দিয়ে দিবে সুতরাং আমি ক্লাসটা মিস করবো না। লাইভ ক্লাসে আপনি জয়েন না করলে বেসিকলি সেই ক্লাসের মূল স্পিডটাই আপনি নিতে পারবেন না। রিকোয়েস্ট করছি প্লিজ, টাইম কনজিউম করছেন, সময় দিচ্ছেন, টাকা দিয়েছেন, সবকিছু মিলিয়ে ক্লাসে জয়েন করেছেন। এটা থেকে একটা রেজাল্ট বের করতে হবে। আলটিমেটলি ওই রেজাল্টটা ক্লাসে জয়েন করে নিতে হবে। ক্লাসের জয়েন ছাড়া রেকর্ডিং শুনে শুনে কখনোই ভালো করতে পারবেন না। আমি মেক শিওর করছি, বারবার অ্যালার্ম দিচ্ছি আপনাদেরকে, অ্যালার্ট করছি এই জায়গাটাতে প্লিজ। জাকির ভাই, ওই পেপারে অ্যাডভার্টাইজমেন্টটা কি ব্যাংক দিবে নাকি বাংলাদেশ ব্যাংক দিবে, মানে আচ্ছা ভাইয়া, কমার্শিয়াল? এখন আমরা আমাদের ওই আমরা এখন ইনস্ট্রাকশনটায় একদম ডিটেইল সবকিছু পেয়ে যাবো, একদম ডিটেইল সবকিছু আছে। আমরা সার্কুলারটা শেষ করলে আমরা এটা নিয়ে কোয়েশ্চেন নিব যে তারপরেও ফার্দার কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা। ঠিক আছে ভাইয়া? ওকে ওকে। ওকে। প্রথমে বলা হচ্ছে যে এই যে আমরা আনক্লেম ডিপোজিটের অ্যামাউন্টটা নিয়ে কথা বলবো, এটা বলা হচ্ছে উক্ত আইন অনুযায়ী কোনো ব্যাংক কোম্পানির কোনো বাংলাদেশি শাখার পরিশোধযোগ্য অর্থের সরকার, নাবালক বা আদালতের অর্থ ব্যতীত, মানে সরকারি কোনো ফান্ড যদি হয় সেটা আনক্লেম করা যাবে না। নাবালক কোনো অ্যাকাউন্টের যদি ফান্ড হয় সেটা আনক্লেম করা যাবে না, 10 বছর হয়ে গেল। আদালতের অর্থ, আদালতকৃত কোনো অর্থ রাখা বা এই টাইপের কোনো যদি ফান্ড থাকে সেটাকে আনক্লেম করা যাবে না 10 বছর হলেও। এছাড়া অন্য যে অ্যামাউন্টটা থাকবে 10 বছরের উপর হলে সেটা আনক্লেম করবে। ব্যাপারে 10 বছর পর্যন্ত লেনদেন বা যোগাযোগ করা না হলে সে ধরনের অর্থ, চেক, ড্রাফট বা বিনিময় দলিলের পাওনাদার বা পাওনাদারের পক্ষ থেকে কোনো ব্যক্তিকে মূল্যবান দ্রব্য সামগ্রী আমানতকারীকে 3 মাসের নোটিশ প্রেরণের বিধান রাখা হয়েছে। উল্লিখিত নোটিশ প্রেরণের 3 মাস পর্যন্ত অতিক্রান্ত হওয়ার পরেও যদি তার প্রাপ্তি স্বীকারপত্র বা কোনো উত্তর না আসে, সেক্ষেত্রে নিয়ম অনুযায়ী অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী সরকারি খাতে জমাকরণের লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকে প্রদান করার নির্দেশ প্রদান করা হয়েছে। উক্ত আইনের সুষ্ঠু পরিপালন নিশ্চিতকল্পে নির্মুক্ত নীতিমালা গ্রহণ করার জন্য বলা হয়েছে। এখানে আমরা এটা বলেছি 10 বছরের কথা, 3 মাসের পরের লেটারের কথা। এই লেটারটা ফান্ড যেহেতু ব্যাংকে আছে, এই লেটারটা ব্যাংক দিবে, ব্যাংক সেটা ফিডব্যাক নিবে, কারণ যেহেতু ফান্ড ব্যাংকে আছে। এটা আমার পড়ার দরকার নাই। গণনাকৃত অর্থ ও চেক, ড্রাফট বা বিনিময় দলিলের পাওনা পক্ষদের পক্ষ থেকে কোনো ব্যক্তি বা মূল্যবান সামগ্রীর আমানতকারীকে তার দেওয়া বা প্রেরিত সর্বশেষ ঠিকানায় প্রেরিত ব্যাংক কোম্পানির প্রাপ্তি স্বীকারপত্র সহ রেজিস্টারকৃত ডাকে দিতে হবে চিঠি, 3 মাসের লিখিত নোটিশে প্রেরণ করতে হবে। ড্রাফট বা বিনিময় দলিলের পাওনাদারের ঠিকানা পাওয়া না গেলে, যদি আপনি ঠিকানা না পান, পাওয়া না গেলে আবেদনকারীর ঠিকানায় অনুরূপ নোটিশ প্রদান করতে হবে। বলা হচ্ছে আমানতকারীকে তার দেওয়া বা প্রেরিত সর্বশেষ ঠিকানায় প্রেরিত ব্যাংক কোম্পানির প্রাপ্ত স্বীকার সহ রেজিস্টারকৃত ডাকে আমি দিতে হবে। মানে কাস্টমারের সাথে আপনার কমিউনিকেশন হয়েছে লাস্ট যেটাতে, সেটাতে দিবেন। যদি ওরকম কোনো অ্যাড্রেস আপনি না পান, তাহলে আপনি তার অ্যাকাউন্টে আবেদনকারীর ঠিকানায় অনুরূপ নোটিশ প্রদান করবেন। সবকিছু মিলিয়ে আসলে আমরা তো জানি অ্যাকাউন্ট, কাস্টমারের অ্যাকাউন্টের অ্যাড্রেস একটাই থাকে, সেটা হয়তো দুইটা ক্যাটাগরি দিয়ে থাকে, পার্মানেন্ট অ্যাড্রেস থাকে অথবা প্রেজেন্ট অ্যাড্রেস থাকে, দুইটা অ্যাড্রেসে পাঠানোটা সমীচীন। ব্যাংক কোম্পানি আইন 1991 এর 35 ধারার উপধারা অনুসারে নোটিশ প্রেরণের 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে, নোটিশ দিলাম, তার 3 মাস অতিক্রান্ত হওয়ার পরে প্রাপ্তি স্বীকারপত্র বা কোনো উত্তর না আসে, তাহলে উক্ত আইনের উপধারা 2 এর বর্ণ অনুসারে আমানত ও মূল্যবান দ্রব্য সামগ্রী প্রতি পঞ্জিকা বৎসরের এপ্রিল মাসে বাংলাদেশ ব্যাংকে জমা প্রদান করতে হবে। এখানে পরিশিষ্ট ক বা ইত্যাদি দিয়ে ফরম্যাট দেওয়া আছে, যে ফরম্যাটে পাঠাতে হবে। ফরম্যাটটা আমার দরকার নাই, প্রতি এপ্রিল মাসে পাঠাতে হবে। মানে এপ্রিলের আগ পর্যন্ত যতটুকু ফান্ড জমা হয়েছে সেই ফান্ডটা আমি এপ্রিল মাসে পাঠাবো। ওকে, এবার চলে আসি। এবার যিনি ভাই কোয়েশ্চেন করেছেন তার কোয়েশ্চেনে আমরা এখানে আসবো, তবে এটা খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। এ কারণে দেশীয় মুদ্রার আমানত এবং বৈদেশিক মুদ্রার আমানতের অর্থ পৃথকভাবে হিসাবন করে বাংলাদেশ ব্যাংকে প্রদান করতে হবে। এখানে একটা ফ্যাক্ট আছে, ফ্যাক্ট হচ্ছে আপনার আনক্লেম ডিপোজিট তো এমন না সব বাংলা টাকা হতে হবে, বাইরের টাকা হতে পারে। আমার ব্যাংকে একটা ফান্ড আছে এরকম, ইউরো 97,000 ইউরো, মানে এইটা 2011 সালে আনা। বাট এটা আমরা একটা কোর্টের অর্ডার থাকার কারণে সেই ফান্ডটা এখনো মানে আহ বিয়ে করতে পারিনি। বাট এরকম একটা ক্লেম আছে, মানে ধরেন অন্য কোনো জায়গায়ও থাকতে পারে, এটা কোর্টের অর্ডার থাকলে সেটা নিয়ে কাজ করা যাবে না, এটা আমরা বলেছি।
বাট অন্য যে কোনো ফান্ড অন্য কোনো কারেন্সিতেও থাকতে পারে। এই ডিফারেন্ট কারেন্সির ক্ষেত্রে কি করা হবে? অদাবিকৃত দেশীয় মুদ্রার টাকা, আমানত সুমের সুদ সহ অর্থ টাকায় অঙ্কিত চেক বা পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক মতিঝিল শাখা জমা দিতে হবে। 1 নম্বর, টাকা যদি হয়। অদাবিকৃত বৈদেশিক মুদ্রায় আমানত সমূহ, 6টি বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংক অ্যাকসেপ্ট করেছে। সেটা হচ্ছে ইউএস ডলার, গ্রেট ব্রিটেন পাউন্ড, ইউরো, কানাডিয়ান ডলার, জাপানিজ ইয়েন, চাইনিজ ইয়েন, রুমিংকি যেটাকে আমরা বলি চাইনিজ ইয়েন। এই অঙ্কিত চেক পে অর্ডারের মাধ্যমে বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয় ঢাকা এর ফরেক্স ডিপার্টমেন্ট অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এটা হচ্ছে নর্মাল বাংলাদেশ ব্যাংকে জমা দিতে হবে। এটা হচ্ছে যেহেতু ফরেন কারেন্সি, এটা ফরেন এক্সচেঞ্জ ডিভিশনে বা রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। এই 6টা কারেন্সির যদি আনক্লেম ডিপোজিট থাকে। উল্লিখিত 6টি বৈদেশিক মুদ্রা ছাড়া অপরাপর দেশের মুদ্রার ক্ষেত্রে যদি এই 6টা বৈদেশিক মুদ্রা ছাড়া অন্য কোনো বৈদেশিক মুদ্রার লেনদেন হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে জমাদানকৃত তারিখে ব্যাংক প্রতিষ্ঠিত বিনিময় হারের সমমূল্য আকারের ইউএসডি তে সেটাকে কনভার্ট করে ইউএসডি আকারে সেটা বাংলাদেশ ব্যাংকের ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টে জমা দিতে হবে। আমার মনে হয় ক্লিয়ার। 3টা মেসেজ। টাকা হলে কোনো সমস্যা নাই, সরাসরি পে অর্ডার করে দিয়ে দিব। টাকা ছাড়া ফরেন কোনো কারেন্সি হলে, 6 ধরনের কারেন্সি হলে যে কারেন্সি সেই কারেন্সিরই অ্যামাউন্ট পে অর্ডার বা ডিডি বা যেটা যেভাবেই হোক না কেন সেটা ফরেন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বাংলাদেশ ব্যাংকে পাঠাবো হেড অফিসে। 6টা ফরেন কারেন্সি ছাড়া অন্য কোনো ফরেন কারেন্সি হলে সেটাকে সেই দিনের রেট অনুযায়ী, যেদিন আমি ডিডি বা পে অর্ডার করব, ডিডি করব, সেই দিনের ইউএসডি বিনিময় হার দিয়ে কনভার্ট করে ইউএসডি তে কনভার্ট করে সেই অ্যামাউন্টটা পাঠাবো। অ্যামাউন্ট পাঠালাম। এবার চলে আসি নিচের দিকে, মাঝখানের এই অংশটুকু আমাদের পড়ার দরকার নেই। অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংক জমা প্রদানের পর বাংলাদেশ ব্যাংকে হস্তান্তরিত অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রীর তালিকা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক, দিস ইজ দ্য অ্যান্সার ফর এ পার্সন হু হ্যাজ অলরেডি কোয়েশ্চেন অ্যাবাউট দিস ওয়ান, যে এটা লিস্টে কে দিবে। বলা হচ্ছে হস্তান্তরকৃত অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রীর তালিকা সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক তাদের ওয়েবসাইটে এবং সরকারি গ্যাজেটে অনুন্নত, মানে কমপক্ষে 2টি পত্রিকার, সরকারি গ্যাজেটে এবং অনুন্নত 2টি পত্রিকায় প্রতি 3 মাসে একবার করে 1 বছর যাবত প্রদান করতে হবে। তাহলে 3টা জায়গায় দেওয়ার কথা বলেছে। একটা হচ্ছে ওয়েবসাইটে দিবেন, সরকারি গ্যাজেটে, এবং কমপক্ষে সরকার মানে প্রতিষ্ঠিত 2টা পত্রিকা প্রতি 3 মাস অন্তর অন্তর 1 বছর পর্যন্ত দিতে হবে। মানে 3 মাসে একবার, 3 মাসে একবার, 3 মাসে 4বার দিতে হবে। এটা ব্যাংক দিবে, সেন্ট্রাল ব্যাংক না। ব্যাংক কোম্পানি আইন 1991 এর ধারা 1 অনুযায়ী অদাবিকৃত আমানত এবং মূল্যবান সামগ্রীর তালিকা বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে 1 বছর ধরে প্রদর্শনের লক্ষ্যে ব্যাংক সমূহ উক্ত বিবরণীর সফট কপি বাংলাদেশ ব্যাংকে নিয়মিত সরবরাহ করবে। বাংলাদেশ ব্যাংক এটা কাজ করে, তাদের ওয়েবসাইটে এটা তারা দিয়ে রাখে যে আনক্লেম ডিপোজিট আকারে এই ব্যাংক থেকে এই অ্যাকাউন্টের বদলে এতটুকু আমরা পেয়েছি। বাংলাদেশ ব্যাংক এটা কাজ করে। সার্কুলারটা অনেক বেশি মেটিকুলাসলি সবকিছু ডিটেইলি বলে। অদাবিকৃত আমানত ও মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংকে হস্তান্তর করার পর সংশ্লিষ্ট ব্যাংক এই ধরনের হিসাব খোলার আবেদনপত্রে উক্ত হস্তান্তর করার বিষয়টি চিহ্নিত সংশ্লিষ্ট তথ্যাদি লিপিবদ্ধ করবে এবং এতদ সংক্রান্ত স্বাক্ষর কার্ড, স্বাক্ষরের কর্তৃত্ব সম্পর্কিত দলিল ও অন্যান্য দলিলাদি সংরক্ষণ করবে। নষ্ট বা ছিঁড়ে ফেলবে না। বাংলাদেশ ব্যাংক হতে অনুরূপ সংরক্ষণের প্রয়োজন নেই মর্মে না জানানো পর্যন্ত উক্ত দলিলাদি সংরক্ষণ করবে। এখানে আরেকটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা ইম্পর্টেন্ট ক্লু। আমরা জানি নর্মালি কোন একটা ব্যাংকের ডকুমেন্ট বা অ্যাকাউন্ট ওপেনিং ইত্যাদি ইত্যাদি ক্লোজ হওয়ার পরবর্তী 5 বছর পর্যন্ত রিটেইন করতে হবে, এরকম ইনস্ট্রাকশন আছে। বাট এই জায়গাটাতে বলা হচ্ছে সেন্ট্রাল ব্যাংকের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই আনক্লেম ডিপোজিটের যত ইনফরমেশন, ডকুমেন্ট, দলিল, দস্তাবেজ, অ্যাকাউন্ট ওপেনিং, সাইন কার্ড যা কিছু আছে সকল কিছু রিটেইন করতে হবে। অদাবিকৃত আমানতের অর্থ ও মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হওয়ার পর হতে 2 বছরের মধ্যে কোনো দাবি উপস্থাপিত হলে তা ফেরত প্রদানের জন্য সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক গ্রাহকের আবেদনপত্র, প্রয়োজনীয় কাগজপত্রাদি পরিশিষ্ট উমতে এটা বলা আছে কোন কোন কাগজপত্রাদি দিতে হবে, বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে পাঠাবে। বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ে সেটা দেখবে বা অ্যানালাইসিস করবে। মৃত গ্রাহকের ক্ষেত্রে তার মৃত সনদ জমা প্রদান করতে হবে। ধরেন আনক্লেম ডিপোজিটের মূল অ্যাকাউন্ট হোল্ডার মৃত,
তার নমিনি এটা ট্রেস করতে পেরেছে, সে সেই ফান্ডটা নেওয়ার জন্য অ্যাপ্লাই করতে পারে। মৃত ব্যক্তির ক্ষেত্রে তার মৃত সনদ জমা প্রদান করতে হবে এবং সেই ক্ষেত্রে অদাবিকৃত আমানত বা মূল্যবান সামগ্রী ফেরত প্রদানের জন্য নমিনিগণ নমিনি মনোনয়ন না করে থাকলে উত্তরাধিকারী সনদ অনুযায়ী মানে যথাযথভাবে ক্লেম করতে হবে। অদাবিকৃত আমানতের অর্থ মূল্যবান সামগ্রী বাংলাদেশ ব্যাংক কর্তৃক গৃহীত হওয়ার পর হতে 2 বছরের মধ্যে গ্রাহক কর্তৃক উপস্থাপিত দাবি মেটানোর পর অবশিষ্ট অর্থ বা সামগ্রী সম্পর্কে যদি আর কোনো দাবি উপস্থাপন না করা হয় বা কোনো পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে অবহিত করা না হয়, তাহলে উক্ত 2 বছর সময় অতিক্রান্তিত হওয়ার পর হতে সে অর্থ বা মূল্যবান সামগ্রীর উপর কোনো দাবি থাকবে না কোনো পক্ষের, এবং তা সরকারের সম্পত্তি হিসেবে গণ্য হবে এবং সরকারের নিকট তা ন্যস্ত করা হবে। আর নাই। আমার মনে হয় সার্কুলারটা আমাদের, যদিও একটু টাইম নিয়ে আমরা পড়েছি, বাট সার্কুলারটা আমাদের এভরি স্টেপ ক্লিয়ার করে দিয়েছে। এবং এখন যদি আপনাকে যে কেউ আনক্লেম ডিপোজিট নিয়ে যদি কোনো কোয়েশ্চেন করে, আমার ধারণা এখন আর কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকার কথা না। এবার কোয়েশ্চেন, যদি কারো কোনো কনফিউশন থাকে প্লিজ। জাকির ভাই, আমার দুইটা কোশ্চেন। একটা হচ্ছে, আপনি, আমার যদি লকার থাকে, লকারটা যদি এরকম আনক্লেম ডিপোজিটের ভিতর থাকে, এই লকারটা তো, আমার কাছে কোনো চাবি নেই, আমার কাছে চাবি আছে একটা, ওইটা কিভাবে সলভ হবে? এক, আর আপনি আরেকটা বলছেন যে যদি নাবালক অ্যাকাউন্ট হয়, এখন আহ, আপনি বলছেন 12 বছর 10 বছর দেখতে, এখন ওই অ্যাকাউন্টটা যদি আমার 15 বছরে করা থাকে, তাহলে 25 বছর সে তো সাবালক হয়ে গেছে নাকি? আপনি যখন অ্যাকাউন্টটা ডিসিস মার্কের জন্য যেই বছরের ডিসিস মার্ক করবেন, 10 বছর যেই সময় হয়েছে, সেই সময় যদি নাবালক থাকে তাহলে ওটা ডিল করতে পারবেন না। বাট সেই সময় যদি উনি সাবালক হয়ে যায়, তাহলে তো সেটা আপনি ডিল করতে পারবেন। 1 নম্বর কথা। 2 নম্বর হচ্ছে অ্যাসেটের কথা বলেছে, যদি লকারের কথা বলে, মানে এটা এরকম বলা যাবে না যে আমার কাছে তো একটা চাবি আছে, এটার বিকল্প কোনো সমাধান ডেফিনেটলি আছে। সুতরাং অ্যাসেটের ক্ষেত্রে মানে আপনার অন্য কোনো সম্পত্তি, লকারের জিনিসও কাস্টমারের সম্পত্তিও, সেটাও যেহেতু এখানে সম্পত্তিকে ক্লেম করেছে, সো সম্পত্তিটা আপনি ওই অ্যাকাউন্টে যা আছে, ওই বক্সে যা আছে, সেটাও আপনার 10 বছরে আনক্লেম এর ডিপোজিট মধ্যে ইস্যুতে যদি পড়বে। এবং সেই লকারটা ওপেন করার ডেফিনেটলি ব্রাঞ্চের ব্যবস্থা করার মেকানিজম আছে, সবারই আছে, সবারই থাকে। সো এই লকারের ইস্যুটা বা অন্য কোনো অ্যাসেট যদি থাকে, সেগুলি যেটাই থাকুক না কেন, ব্যাংক সেটা ডিসক্লোজ করবে এবং সেন্ট্রাল ব্যাংকে সেটা এই আনক্লেম ডিপোজিট টাইপের স্টেপস দিয়ে সেটা সেট করবে। কারণ আলটিমেটলি সেটা তো অ্যাসেট, কাস্টমারের অ্যাসেট আপনার কাছে রেখেছে। আর কারো কোনো কোয়েশ্চেন? জাকির ভাই, মাইনরের ইয়াটা ইস্যুটা একটু আরেকবার শর্ট করে একটু বলবেন, মানে মাইনরের ইম্প্যাক্টটা কিভাবে হচ্ছে? মাইনরের ইফেক্টটা কিভাবে হচ্ছে এখানে? জি জি। আচ্ছা, মাইনরের ইফেক্ট আমি যদি একটু জাস্ট রিক্যাপ করি আমার আগের ক্লাসে, মাইনরের যে ক্লাসটা আমরা নিয়েছি সেখানে আমরা বলেছি কোন একজন ব্যক্তি যদি 18 বছরের কম বয়স, 18 বছর পর্যন্ত, 18 বছরের পরে গেলে তাকে আমরা মেজর বলবো বা রেগুলার অ্যাকাউন্ট হোল্ডার বলবো। 18 বছরের কম বয়সী যে কোনো ব্যক্তিকে আমরা মাইনর বলবো। 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তি যদি অ্যাকাউন্ট ওপেন করতে চায়, তাহলে সে অ্যাকাউন্ট ওপেন করার জন্য তার একটা লিগ্যাল গার্ডিয়ানকে নিয়ে বা লিগ্যাল গার্ডিয়ানকে অ্যালাইন করে অ্যাকাউন্ট ওপেন করতে হবে। এখন লিগ্যাল গার্ডিয়ান আমরা সেখানে আলোচনা করার সময় বলেছি সাধারণত 2 ধরনের বা 3 ধরনের হতে পারে। একটা হচ্ছে নর্মাল লিগ্যাল গার্ডিয়ান বা লিগ্যাল ওয়েতে যে গার্ডিয়ানটা বাই বন্ড ক্রিয়েট হয়, যেমন বাবা মা লিগ্যাল গার্ডিয়ান। আবার আরেক ধরনের গার্ডিয়ান হতে পারে যে কোর্ট কোনো গার্ডিয়ানকে নমিনেটেড করে দিতে পারে। যদি বাবা মা বা লিগ্যাল ওয়েতে কোনো গার্ডিয়ান যদি ওই মাইনরের সাথে, অর্থাৎ 18 বছরের কম বয়সী কোনো ব্যক্তির সাথে অ্যাকাউন্ট ওপেন করে, তাহলে 18 বছর পূর্ণ হলে সেই অ্যাকাউন্টটা নর্মাল অ্যাকাউন্ট হয়ে যাবে। তখন মাইনর সেই অ্যাকাউন্টটা ক্লোজ করে নতুন একটা অ্যাকাউন্ট ওপেন করে তার অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারবে। বাট কোর্ট যদি কোনো গার্ডিয়ান নমিনেটেড করে, তাহলে ওই মাইনরের মাইনরিটিটা ডিডাক্ট হবে তার বয়স যখন 21 বছর হবে, তখন 21 বছর পর্যন্ত তখন ওই অ্যাকাউন্টটা মাইনর অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হবে, যদি গার্ডিয়ানকে কোর্ট নমিনেটেড করে দেয়। আমি যদি এটাকে এক্সপ্লেন করে একটা এক্সাম্পলে নিই, ধরেন একজন ব্যক্তির বয়স হচ্ছে 15 বছর, তার বাবা তার সাথে অ্যাজ এ লিগ্যাল গার্ডিয়ান অ্যাকাউন্ট ওপেন করেছে, তাহলে এই অ্যাকাউন্টটা 3 বছর পর্যন্ত কন্টিনিউ হওয়ার পরে ছেলের বয়স যদি 18 বছর হয়, তো তখন এই অ্যাকাউন্টটা মাইনর অ্যাকাউন্ট থেকে রিলিজ হয়ে যাবে, নর্মাল অ্যাকাউন্ট ওপেন করে সে তার ট্রানজাকশন করতে পারবে, এই অ্যাকাউন্টের ফান্ড ট্রান্সফার করে সেটা সে করতে পারবে। বাট ছেলের বয়স 15 বছর, তার বাবা মা কেউ নাই,
তার প্রচুর পরিমাণে অ্যাসেট আছে এবং এরকম ঘটনা অহরহ আছে। এই অবস্থায় কোর্ট তার নামে একজন তার সিকিউরিটির কথা চিন্তা করে অথবা তার অন্যান্য নিপিও বা অন্যান্য যারা আছে সম্পদ ইত্যাদি ইত্যাদি সিকিউরিটির কথা চিন্তা করে কোর্ট একজন লিগ্যাল গার্ডিয়ান নমিনেটেড করে দিল। লিগ্যাল গার্ডিয়ান এবং এই মাইনরের একটা একটা অ্যাকাউন্ট ওপেন করা হয়েছে তার বয়স যখন 15 বছর। তখন যেহেতু এই গার্ডিয়ানটা কোর্ট থেকে নমিনেটেড, সুতরাং এই মাইনরের অ্যাকাউন্ট ডিসক্লোজ হবে বা ডিসলভ হবে, রিমুভ হবে তার বয়স যখন 21 বছর হবে। স্বাভাবিকভাবে 21 বছর যখন হয়ে যাবে তখন ওই ব্যক্তি ওই অ্যাকাউন্টটা ক্লোজ করে তার নিজের নামে অ্যাকাউন্ট ওপেনিং করে তার নর্মাল অ্যাক্টিভিটিস ওই অ্যাকাউন্ট অ্যাক্টিভ ওপেন করে তার অ্যাক্টিভিটিস পারফর্ম করতে পারে। এখন কথা হচ্ছে 18 বছর পূর্ণ হয়ে গেলে সে যদি অন্য জায়গায় একটা অ্যাকাউন্ট নিজের নামে করতে চায় করতে পারবে পারবে। সে তার মতো করে অ্যাকাউন্ট ওপেন করবে, অ্যাকাউন্ট তার মতো করে কন্টিনিউ হবে, বাট এই অ্যাকাউন্টটা 21 বছর পর্যন্ত মাইনর অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হবে। ওইটার সাথে এখানের অ্যালাইনমেন্ট হচ্ছে, ধরেন কোনো একজন ব্যক্তি, অনেক ঘটনা আছে যে আমার ছেলের বয়স 5 বছর, জন্ম নিবন্ধন হয়েছে, আমি আমার ছেলেকে মানে আমার ছেলের নামে অ্যাকাউন্ট ওপেন করেছি 10 বছর বয়সে বা 6 বছর বয়সে, 16 বছর বয়সে গিয়ে এটার কোনো হদিস পাওয়া যাচ্ছে না, আর কোনো কিছুর মধ্যে আমি নাই, ছেলে নাই, ছেলের সাথে লিগ্যাল গার্ডিয়ান যাকে অ্যাড করা হয়েছে তার কোনো খবর নাই, সবকিছু মিলিয়ে ইস্যুটা ক্রিয়েট হয়েছে যে 16 বছর বয়স হয়েছে মানে ছেলের, তার লিগ্যাল গার্ডিয়ানকে খুঁজে পাওয়া যাচ্ছে না, 6 বছর বয়সে সেই অ্যাকাউন্টে 1 লাখ টাকা জমা ছিল, আফটার 10 ইয়ার্স সেই অ্যাকাউন্টে ধরেন 1 লাখের পরে ইন্টারেস্ট সহ এখন 1,70,000 টাকা জমা হয়ে আছে। বাট এটা যেহেতু 10 বছর পরেও যেহেতু মাইনর অ্যাকাউন্ট হিসেবে ট্রিট হচ্ছে, যে অ্যাকাউন্ট হোল্ডারের বয়স তো এখনো 16 বছর, সো 10 বছর হওয়ার পরেও এটা আনক্লেম ডিপোজিট হিসেবে ট্রিট হবে না। মেজর মানে 18 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত এটা আনক্লেম অ্যাকাউন্ট হিসেবে মানে ট্রিটেড হবে না। অন দা আদার হ্যান্ড, একজন 8 বছর ব্যক্তি, 8 বছর বয়সে একজন ব্যক্তি কোর্ট নমিনেটেড একজন গার্ডিয়ান নিয়ে একটা অ্যাকাউন্ট ওপেন করেছে, সেম একই রকম কোর্ট নমিনেটেড যে ব্যক্তি গার্ডিয়ান অফার করেছে, নর্মালি কোর্ট নমিনেটেড ব্যক্তি যদি ব্যক্তিকে নিয়ে যদি অ্যাকাউন্ট ওপেনিং এর ইস্যু থাকে সেটা সাধারণত সলভের ইস্যু থাকে, কারণ কোর্ট তো কোনো একজন নমিনেটেড ব্যক্তি যদি ব্যক্তি অপরিবর্তিতে পরবর্তীতে অন্য একজনকে দিল বা পরবর্তীতে অন্য একজনকে দিল সাধারণত হয়। তবে এমন যদি হয় যে ছেলের বয়স 18 বছর, কোর্ট নমিনেটেড ব্যক্তি, তাহলে তার জন্য বয়সটা হয়ে গেল 21, 18 10 বছর পরে আমরা খোঁজ খবর নিলাম সেই ছেলেকে পাওয়া যাচ্ছে না, কোর্টকে আমরা ইনফর্ম করলাম, তার যে গ্যারান্টর যে ছিল বা গ্যারান্টি যিনি দিয়েছেন যার সাথে অ্যালাইন করে অ্যাকাউন্ট ওপেন করেছে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, কোর্টকে বলা হচ্ছে আপনারা পরে এটা নিয়ে কোনো নতুন কাউকে দিয়েছেন কিনা, কোর্ট বললো যে 10 12 বছর ধরে 10 8 9 বছর ধরে তাদের কাউকেই খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা এটা নিয়ে ফার্দার কোনো ক্লেম দাঁড় করিয়ে নিই। কোর্টের কাছ থেকে তখন একটা নিষ্পত্তি পত্র নিতে হয় যে এটা আমরা এখন কি করবো, এটার এইরকম সার্কামস্টেন্সেস আছে। দেন কোর্ট থেকে এটা তখন অন্য টাইপে চলে যায়, কোর্ট থেকে সেটা নিয়ে যে ডিসিশন আসে, কোর্ট যদি না দাবি দেয় যে না এই টাকাটা লিগ্যাল আলানো কোনো গার্ডিয়ান আমি খুঁজে পাচ্ছি না, তোমরা তোমাদের ব্যাংকের পলিসি অনুযায়ী যাবা, তখন ব্যাংক তার আনক্লেম ডিপোজিটের পলিসিতে চলে যাবে, বাট সেটার জন্য 21 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। এই হচ্ছে নাবালক বা মাইনর অ্যাকাউন্টের সাথে আনক্লেম ডিপোজিট অ্যাকাউন্টের রিলেশন। ক্লিয়ার সবাই? জি। আচ্ছা, আরেকটা এটা সাপ্লিমেন্টারি কোশ্চেন ছিল যে মাইনর থেকে সে যখন মেজর হয়ে যাবে তখন আমি কি ওই যে অ্যাকাউন্টটা চলমান আছে লিগ্যাল গার্ডিয়ান সহ, তখন কি ওটা সেপারেট ওই অ্যাকাউন্ট কি ক্লোজ করে সেপারেট অ্যাকাউন্ট করতে হবে যে মেজর হয়ে গেল, নাকি হচ্ছে মানে তখন এই একই অপারেশনাল রাখা যাবে? আচ্ছা, এইটার ইনস্ট্রাকশন হচ্ছে যেহেতু সে মেজর হয়ে গেছে, মেজর হওয়ার পরে তার আসলে ইন্ডিপেন্ডেন্ট ডিসিশন নেওয়ার ক্যাপাবিলিটিটা রয়েছে, তো ইন্ডিপেন্ডেন্ট যেহেতু মাইনরের সাথে গার্ডিয়ানের সাথে তার যখন অ্যাকাউন্ট থাকে সেটাতে ডেফিনেটলি বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন দেওয়া ছিল। বলা হচ্ছে সে যেহেতু এখন ইন্ডিপেন্ডেন্ট সে তার মতো করে অ্যাকাউন্ট ওপেন করে ব্যাংকিং অ্যাক্টিভিটিস পরিচালনা করতে চাইলে করতে পারে, আর যদি সে মনে করে যে না আমি এই অ্যাকাউন্টে যে ইনস্ট্রাকশন আছে সেটাই ফলো করে করব তাহলে করতে পারে। তবে মানে ব্যাংকারদেরকে এখানে এনকারেজ করা হয়েছে যে আপনারা ওই অ্যাকাউন্টটা ক্লোজ করবেন, ক্লোজ করে নতুন অ্যাকাউন্ট করে তাকে ইন্ডিভিজুয়াল করে দেওয়ার ব্যাপারে ইনস্ট্রাকশন দেওয়া। আমরা এবার যাব নেক্সট কোয়েশ্চেনে, পরবর্তীতে আচ্ছা কোয়েশ্চেনে। জাকির ভাই, জি। ধরেন কেউ 15 বছর বা 16 বছরে বা 14 বছরে অ্যাকাউন্ট খুললো মাইনর, হ্যাঁ,
তো 10 বছর পরে তার 24 বছর হবে, কিন্তু আনক্লেম হওয়ার কারণে সে মাইনর থেকে মেজর হয়নি, এটা কি আলটিমেটলি মেজর হিসেবে কাউন্ট হবে? জি জি, আবার বলেন ভাই একটু জোরে। মানে ধরেন কেউ 12 বছর বয়সে মাইনর অ্যাকাউন্ট খুললো, ঠিক আছে, তো 10 বছর পরে এটা আনক্লেম হয়ে গেল, মানে 22 বছর বয়সে। তো কিন্তু মাইনর হিসেবে সে আর আসে না, তো আমাদের সিস্টেমে তো মাইনর রয়ে গেছে, কিন্তু এটা কি তখন কি এটা অটোমেটিক্যালি মেজর হিসেবে কাউন্ট হবে এবং আনক্লেম ডিপোজিট হিসেবে এটা গ্রহণ হবে? ভেরি গুড কোয়েশ্চেন, খুবই সুন্দর একটা কোয়েশ্চেন করেছেন, খুবই খুবই লেজিটিমেট কোয়েশ্চেন এবং এটার সাথে যথেষ্ট পার্টিনেন্ট। ভেরি গুড কোয়েশ্চেন। হ্যাঁ, আমাদের সিস্টেমে মাইনর অ্যাকাউন্ট থাকছে, বাট যেহেতু ক্যালকুলেশনে এটা 12 বছর পার হয়ে গেছে, তখন এটা আমার কাছে, যদিও কাস্টমারের অ্যাপ্রোচ বা অন্যান্য জায়গা দিয়ে মাইনরটাকে রিমুভ করা হয়নি, বাট আমার হিসেবে তার এইজটা মাইনরটাকে ক্রস করে গিয়েছে, তখন আমার কাছে এটা রেগুলার অ্যাকাউন্ট হয়ে যাবে, আমি তখন সেটাকে আনক্লেম ডিপোজিট। ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কোয়েশ্চেন করছেন। মানে কোয়েশ্চেনগুলি যথেষ্ট ইন্টারেস্টিং এবং টপিকস এর সাথে মানে মানে এমন হচ্ছে, আমি ঠিক যে টপিকসটা মিস করছি সেই টপিকসটাতে আপনারা কোয়েশ্চেন থ্রো করছেন, মানে যেটা অন্যদেরকে হয়তো আর এডিশনালি একটু নলেজটাকে এনরিচ করতে হেল্প করে। থ্যাংক ইউ সো মাচ যারা মানে অপারেটিভ থেকে কোয়েশ্চেন করছেন, লাইভ থেকে কোয়েশ্চেন করছেন তাদেরকে। ওকে, আমরা এবার কোয়েশ্চেন নাম্বার 3 পড়বো। হোয়াট ডু ইউ মিন বাই ডরমেন্ট অ্যাকাউন্ট, হাউ এ ডরমেন্ট অ্যাকাউন্ট ক্যান বি রিঅ্যাক্টিভেটেড। কাজটা খুব সোজা, কিন্তু ডরমেন্ট এবং অপারেটিভ ইত্যাদি ইত্যাদি মিলিয়ে যে একটা প্যাচ হয়, তারপরে কত মাস পর্যন্ত ডরমেন্ট থাকবে, কত মাস পরে সেটা অ্যাক্টিভ হবে, এটার মধ্যে যে একটা প্যাচ ক্রিয়েট হয় আমাদের, সেইটার জন্যই আমরা সবচেয়ে বড় সমস্যায় পড়ি। আমরা ডরমেন্ট অ্যাকাউন্ট এবং রিঅ্যাক্টিভেশন ডরমেন্ট অ্যাকাউন্টের প্রসেসটা জানার আগে সার্কুলারটা আগে পড়ে ফেলি। একটা সার্কুলার আছে, সার্কুলার পড়লে আমার ধারণা আপনাদের এটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। এটা 2021 সালের সার্কুলার। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা গেছে বিভিন্ন ব্যাংকের ডরমেন্ট অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রে ভিন্ন ভিন্ন নীতিমালা অনুসরণ করছে, এক এক ব্যাংক এক এক রকম, যা গ্রাহক পর্যায়ে বিভিন্ন ধরনের সমস্যা ক্রিয়েট করছে। এই সমস্যাটা সমাধান করার জন্য বর্ণিত বিষয়াবলী বিবেচনায় ডরমেন্ট হিসাব পরিচালনার ক্ষেত্রে নিম্নবর্ণিত নীতিমালা গ্রহণ অনুসরণ করার জন্য নির্দেশ প্রদান করা গেল। ইসলামী ব্যাংক সহ সকল তফসিলি ব্যাংকের সকল প্রকার, তার মানে সকল ব্যাংকের জন্য, কোনো ব্যাংক বাদ নাই, সকল ব্যাংকের জন্য সকল প্রকার চলতি চলতি অ্যাকাউন্ট মানে কি বাংলা, এটাকে ইংরেজিতে বলি কারেন্ট অ্যাকাউন্ট, শর্ট নোটিস অ্যাকাউন্ট এটাকে আমরা বলি এসএনডি অ্যাকাউন্ট, এবং সঞ্চয়ী হিসাব, কোন ধরনের এফডিআর কোন ধরনের ডিপিএস এর কথা বলেনি। তাহলে তিন ধরনের অ্যাকাউন্ট, একটা হচ্ছে চলতি হিসাব, এসএনডি অ্যাকাউন্ট, শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট এবং সঞ্চয়ী হিসাব। এই তিন হিসাবে যে নামে অভিহিত করা হোক না কেন, কারণ এক এক ব্যাংকে অনেক সময় একটু নাম চেঞ্জ করে দেয়, যে নামে অভিহিত করা হোক না কেন, সর্বশেষ লেনদেন বা হিসাব বিবরণীর সর্বশেষ প্রাপ্তি স্বীকার বা উক্ত বিবরণীর জন্য সর্বশেষ অনুরোধের তারিখ থেকে কমপক্ষে 6 মাস গ্রাহক কর্তৃক কোনো প্রকার লেনদেন সম্পাদিত না হলে সেই সকল হিসাবসমূহকে ইন অপারেটিভ হিসাব হিসেবে গণ্য হবে। ডরমেন্ট না, ইন অপারেটিভ। এখানে তিনটা কন্ডিশন বলছে, যে 6 মাস ক্যালকুলেশন করার জন্য তিনটা কন্ডিশন বলেছে। প্রথম কন্ডিশন বলেছে, যে নামে অভিহিত করা হোক না কেন সর্বশেষ লেনদেন, লাস্ট তিনি যে লেনদেনটা করেছেন সেটা হতে পারে যা টাকা জমা অথবা টাকা উইথড্র, যাই হোক না কেন, সেই অ্যাকাউন্টে লাস্ট যে ট্রানজেকশনটা হয়েছে যেদিন, তার পরবর্তী 6 মাস একটা ক্যালকুলেশন করতে পারেন এভাবে। অথবা হিসাব বিবরণীর সর্বশেষ প্রাপ্তি স্বীকারপত্র, অর্থাৎ আপনি স্টেটমেন্ট পাঠিয়েছেন তাকে, তিনি সেটা অ্যাকনলেজ করেছেন যেভাবে, যে কোনো একটা ভাবে, মেইলে বা অন্য কোনো ওয়েতে আপনি তাকে একটা স্টেটমেন্ট পাঠিয়েছেন, তিনি মেইলে জানিয়েছেন যে আই রিসিভড ইউর স্টেটমেন্ট টুডে, সুতরাং সেদিন থেকে পরবর্তী 6 মাস, বা উক্ত বিবরণীর জন্য সর্বশেষ অনুরোধের তারিখ। আপনি ব্যাংক স্টেটমেন্ট, সাধারণত কাস্টমার অনেক সময় অ্যাপ্রোচ করে যে আমাকে আমার ব্যাংক স্টেটমেন্টটা প্রদান করুন, যেদিন আপনার কাছে এটা দিয়েছে আপনি স্টেটমেন্টটা পাঠানোর পরে সে আর মেল দেয় নাই বা আপনি কোনো কনফার্মেশন পাননি, সেই দিন থেকে তখন 6 মাসের হিসেব যাবে। তাহলে 6 মাসের হিসেবটা তিনটে স্টেপে যাবেন। প্রথমত যাবেন কোন একটা ডিপোজিট বা উইথড্র যেদিন করেছে তার পরবর্তী 6 মাস। সেকেন্ড হতে পারে সে যদি কোনো ফাইন্যান্সিয়াল মানে অ্যাকাউন্ট স্টেটমেন্ট আপনার কাছ থেকে পেয়ে থাকে এবং সেটা পাওয়ার প্রাপ্তি স্বীকারপত্র সে যেভাবে হোক আপনার কাছে ডকুমেন্টেড করা আছে সেই দিন থেকে। অথবা সে কোনো একটা ওয়েতে আপনার কাছ থেকে ব্যাংক স্টেটমেন্টটা চেয়েছে এবং সেটার প্রমাণপত্র আপনার কাছে আছে, চেয়েছে এটা আছে, আপনি যে দিয়েছেন তার পরবর্তী তার কোনো কমিউনিকেশন হয়নি, হোয়াট এভার ইট ইজ,
সেই দিন থেকে পরবর্তী 6 মাস, এই তিনটার মধ্যে যে কোনোটা বা যেটা লেটেস্ট হবে সেই তারিখটাকেই, সেই তারিখে আপনি অ্যাকাউন্টটা ইনঅপারেটিভ করে দিবেন। আমি যদি একটা টাইম বার দিয়ে করি, ধরেন জানুয়ারির 3 তারিখে, 3/1/25 সে একটা ট্রানজেকশন করেছে, লাস্ট ট্রানজেকশন অ্যাকাউন্টে। 7 তারিখে সে একটা অ্যাপ্রোচ করেছে আপনার ব্যাংকে যে আমার আমাকে একটা আমার স্টেটমেন্টটা দাও। আপনি অ্যাকাউন্ট তার স্টেটমেন্টটা বলেছে যে এই মেলে দেওয়ার জন্য, আপনি সেই মেলে দিয়েছেন, তারপরে আর কোনো খোঁজ খবর নাই। তাহলে এই দুটো ইভেন্ট ক্রিয়েট হয়েছে, 3টে ইভেন্ট ক্রিয়েট হয় না, 2টে ইভেন্ট ক্রিয়েট হয়েছে। এটা 3/1 লাস্ট ট্রানজেকশন করেছে, এটা 7/1/25 তার লাস্ট স্টেটমেন্টে দিয়েছে। এবার আপনাকে বলা হচ্ছে 6 মাস পর, এর মাঝখানে আর কোনো ট্রানজেকশন নাই, 6 মাস পর আপনি এটাকে ইনঅপারেটিভ করবেন। তাহলে 6 মাসের ক্যালকুলেশনটা আপনি কি এই তারিখ থেকে করবেন না 7/1/25 থেকে করবেন? সার্কুলার বা সেন্স বলছে এই তারিখ থেকে করব, সর্বশেষ তারিখটাকে আমি কাউন্ট করব। ঠিক আছে, তাহলে তখন এইটা নাল এন্ড ভয়েড তারিখ। তাহলে এইখান থেকে 6 মাস, তাতে এইখান থেকে 6 মাস পরবর্তী যে ডেটটা হবে সেই ডেটে আমি অ্যাকাউন্টটাকে ইনঅপারেটিভ মার্ক করব। ভালো ব্যাংকগুলিতে এটা সাধারণত থ্রেশহোল্ড দেওয়া থাকে, অটোমেটেড হয়ে যায়। আর অন্য ব্যাংকগুলিতে হয়তো ক্যালকুলেশন করতে হবে, বাট আপনাকে মানে লজিক এবং সার্কুলারটা জানতে হবে। এবার চলে আসি, উল্লেখিত হিসাবসমূহ ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর নিম্নোক্ত সময় অতিক্রান্ত হলে তা ডরমেন্ট হিসেবে পরিগণিত হবে। চলতি হিসাবের ক্ষেত্রে কমপক্ষে 6 মাস, মানে 6 মাস পরে সেটা ডরমেন্ট হয়ে যাবে। এসএনডির ক্ষেত্রে 6 মাস, সঞ্চয় হিসাবের ক্ষেত্রে 18 মাস পরে সেইটা সেইটা ডরমেন্ট অ্যাকাউন্ট হবে। উপরে উল্লিখিত হিসাবসমূহ ইনঅপারেটিভ হিসেবে চিহ্নিত হওয়ার পর, মানে কোনো একটা একটু আগে যে 3টে হিসাবের কথা বলছি সেই হিসাবের এইদিকে 6 মাস পরে অপারেটিভ হচ্ছে তিনটাই, তিন তিন ধরনের অ্যাকাউন্ট 6 মাস পরে ইনঅপারেটিভ হয়ে যাচ্ছে। বাট চলতি হিসাব এবং এসএনডি হিসাব এই 3টে ইভেন্টের 1 বছর পরে হবে ডরমেন্ট অ্যাকাউন্ট। আর সঞ্চয় হিসাবটা হবে, আর এইদিকে 18 মাস আর এইদিকে 6 মাস, 24 মাস, 2 বছর পরে হবে ডরমেন্ট অ্যাকাউন্ট। সবগুলি 3টে হিসাবে 6 মাস পরে হবে ইনঅপারেটিভ, বাট ডরমেন্ট হবে এই ইভেন্টটার পরে আর কি। ইভেন্টটা মানে হচ্ছে সর্বশেষ লেনদেনের 2 বছর পরে সেভিংস অ্যাকাউন্ট হবে ডরমেন্ট অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট বা এসএনডি অ্যাকাউন্ট হবে 1 বছর পরে। তবে শর্ত থাকে যে সরকার, নাবালক এবং আদালতের অর্থ সংক্রান্ত হিসাব সমূহ ডরমেন্ট হিসেবে গণ্য হবে না। নাবালকের অ্যাকাউন্টও কিন্তু না, ইম্পর্টেন্ট টপিক এটি। এই সার্কুলারের উদ্দেশ্য পূরণ কল্পে লেনদেন বলতে চেক, গ্রাহক ইত্যাদি 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 আর আমাদের দরকার নাই। তবে এখানে একটা ইম্পর্টেন্ট কথা আছে, যে বলছে এই হিসাব সময়ের প্রদেয় সুদ, মুনাফা, চার্জ, এক্সেস ডিউটি, ভ্যাট আরোপ করা হলে তা লেনদেন হিসেবে গণ্য হবে না। কারণ আমরা তো 6 মাস পর পর এসএমএস ফি ইত্যাদি ইত্যাদি চার্জ কাটি, তখন সেটাকে কিন্তু কোনো সিঙ্গেল ট্রানজেকশন বলা যাবে না। আর 3টে ইনস্ট্রাকশন আছে, ডরমেন্টকৃত যে কোনো চলতি এসএনডি বা সঞ্চয় হিসাবের উপরে প্রযোজ্য সুদ বা মুনাফা গ্রাহকের সাথে চুক্তি অনুযায়ী নির্ধারিত সময় উক্ত হিসাব থেকে প্রদান করতে হবে, এবং এর উপরে প্রযোজ্য চার্জ, এক্সেস ডিউটি, ভ্যাট নির্ধারিত সময়ে কর্তন করা যাবে, কোনো সমস্যা নাই। ডরমেন্টকৃত চলতি এসএনডি বা সঞ্চয় হিসাব পুনরায় পরিচালনা করার জন্য কি করতে হবে, খুব ইম্পর্টেন্ট, পুনরায় পরিচালনা করার লক্ষ্যে গ্রাহক কর্তৃক শাখা ব্যবস্থাপকের নিকট লিখিতভাবে আবেদন করতে হবে। লিখিত উক্ত আবেদন যাচিত চাহিদাকে বিবেচনায় নিয়ে, মানে যথাযথ নিয়ম বা নিয়ম কানুনকে বিবেচনায় নিয়ে ব্যাংক কর্তৃপক্ষ ডরমেন্ট হিসাবকে সক্রিয় বা চালু করবে। তবে উক্ত হিসাবটি লেনদেন বিহীনভাবে 5 বছর অতিক্রান্ত হলে, 5 বছর অতিক্রান্ত হলে, লেনদেন বিহীন ভাবে 5 বছর মানে হচ্ছে লেনদেন লাস্ট যেটা হয়েছে তার পরবর্তী 5 বছর। এইখানে কিন্তু আমি হিসাব বিবরণী দিয়েছেন, তারপরে হিসাব বিবরণী নিয়েছেন, এই দুইটা ক্যালকুলেট না, লেনদেনের কথা বলেছে। তাহলে লেনদেন বিহীন অবস্থায় 5 বছর অতিক্রান্ত হলে বিআরপিডি সার্কুলার নাম্বার এত এ উল্লিখিত নির্দেশনার আলোকে হিসাব পরিচালনার জন্য নতুন ভাবে কেওয়াইসি সম্পাদন করতে হবে। কেওয়াইসির কথাটা আসছে, ডরমেন্ট হিসাব নতুন ভাবে চালুকরণের ক্ষেত্রে অ্যাক্টিভেশন অফ ডরমেন্ট অ্যাকাউন্ট বাবদ কোনো ফি বা চার্জ আদায় করা যাবে না। আমরা অনেক ব্যাংক নিয়ে থাকি, সেটার কথা এখানে ইনস্ট্রাকশন দিয়েছে। যে কোনো হিসাব ডরমেন্ট হিসাবে চিহ্নিত করার অব্যাহতি 1 মাস পূর্বে সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃক এসএমএস, ইমেল, পত্র যোগাযোগ, ব্যাংকের নিজস্ব রিলেশনশিপ অফিসার বা অন্য যে কোনো মাধ্যমে উক্ত হিসাবধারী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সাথে যোগাযোগ পূর্বক গ্রাহককে অবহিত করতে হবে।
মানে আমি ডরমেন্ট করার 1 মাস আগে অ্যাটলিস্ট কাস্টমারের সাথে কমিউনিকেশন করেছি এরকম একটা ইন্টিমেশন রাখতে হবে। সেটা হতে পারে চিঠি, সেটা হতে পারে মেইল, সেটা হতে পারে ফোন কল, হোয়াট এভার ইট ইজ। এইটা ইনস্ট্রাকশনটা ফলো করতে হবে। এই হচ্ছে বাংলাদেশ ব্যাংকের ডরমেন্ট অ্যাকাউন্ট অ্যাক্টিভেট করা বা ডরমেন্ট অ্যাকাউন্টের প্রসেস। এই কথাগুলিকে ইংরেজিতে এখানে লিখেছি, আর কিছু না। মানে আমরা যে ডরমেন্ট অ্যাকাউন্টের কথা বলেছি এগুলিকে ইংরেজিতে লেখা অলমোস্ট, আর নতুন কোনো কথাই নাই। এখন কথা, এবার বলেন ডরমেন্ট অ্যাকাউন্ট নিয়ে আপনাদের কারো কোনো প্রবলেম আছে? এনি কোয়েশ্চেন অ্যাবাউট ডরমেন্ট অ্যাকাউন্ট? জাকির ভাই, তাহলে ডরমেন্টে মানে ডিপিএস অ্যাকাউন্ট বা এফডিআর অ্যাকাউন্টে অ্যাপ্লিকেবল হবে না, না, বাট বাট আনক্লেম ডিপোজিটের ক্ষেত্রে কিন্তু এফডিআর, ডিপিএস এগুলো কিন্তু মানে অ্যাকাউন্টেবল, মানে এগুলো মানে হিসাবে আসবে আর কি। রাইট। আর এখানে আরেকটা পার্থক্য দেখলাম যে ওই নোটিশটা দিতে হবে ডরমেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে 1 মাসের মধ্যে, আর হচ্ছে আনক্লেম ডিপোজিটের ক্ষেত্রে 3 মাসের মধ্যে। রাইট। না, আনক্লেম ডিপোজিটের ক্ষেত্রে 3 মাসের মধ্যে না। আনক্লেম ডিপোজিট হচ্ছে 10 বছর যখন পূর্ণ হবে তার পরবর্তী 3 মাস টাইম নিবেন। 10 বছর পূর্ণের আগ পর্যন্ত চিঠি দিবেন না। 10 বছর পূর্ণ হবে দেন 3 মাসের জন্য চিঠি দিবেন। আর আর ডরমেন্টের ক্ষেত্রে এই ডরমেন্ট যেই তারিখে, যদি সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রে বলি যে লাস্ট ট্রানজেকশন থেকে 24 মাস পরে, তাহলে আপনি 23 মাসে গিয়ে তাকে লেটারটা দিবেন বা কমিউনিকেশন করার চেষ্টা করবেন। ঠিক আছে? জি, জি। এনি আর কোয়েশ্চেন? আমাদের আর আমাদের যদি কোশ্চেন আসে যে একটা অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্টে ডরমেন্ট কবে কত দিনে হবে, তাহলে তো আসলে 24 মাস বলতে হবে, রাইট। তাই না? অ্যাকাউন্ট ওপেনিং অ্যাকাউন্ট মানে লাস্ট স্টেটমেন্ট লাস্ট ডেট থেকে 24 মাসের কথাটা বলবো। আর এটা যদি এমসিকিউ আসে তাহলে আমরা বলবো যে তখন আপনাকে ক্লিয়ার করে দিবে যে ইনঅপারেটিভ থেকে না লাস্ট ট্রানজেকশনের পরবর্তী, তখন আপনি 6 মাস যোগ করবেন না 6 মাস ছাড়া বলবেন, ওটা কোয়েশ্চেন ইনস্ট্রাকশন দিয়ে দিবে আপনাকে। জি, থ্যাংক ইউ। এনি আদার কোয়েশ্চেন? আচ্ছা জাকির ভাই, হ্যাঁ। গভর্নমেন্ট অ্যাকাউন্টে অ্যাক্টিভ করার পরে ডিপোজিট বা উইথড্র এই ব্যাপারে কোনো কি ইনস্ট্রাকশন আছে আর কোনো তখন তো পদ্ধতি রেগুলার আছে? ট্রানজেকশন হবে, এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশন নেই। না না, সাধারণত দেখা যায় প্র্যাকটিস অনেকে গভর্নমেন্ট উইথড্র করে টাকা তুলতে চায়, টাকা ওই যে তুলতে দেয় না। তুলতে চায় মানে অ্যাক্টিভ করার পরে যাবে টাকা ওঠাও চেক প্লেস। হুম। কিন্তু ডেফিনেটলি সে প্র্যাকটিস পারবে। ধরেন তার অ্যাকাউন্টে 10,000 টাকা আছে, ডরমেন্ট হয়ে আছে। আপনার ইনস্ট্রাকশন পেয়েছেন, 24 মাস পরে সে এসছে, এসে তার অ্যাকাউন্টটা অপারেটিভ করেছে। আর তার অ্যাকাউন্টটা অপারেটিভ করার জন্য সে যত ধরনের ইনস্ট্রাকশন আছে সকল ইনস্ট্রাকশন সে ফলো করেছে। ফলো করার পর তার অ্যাকাউন্টটা অপারেটিভ করেছে। অ্যাকাউন্টটা অপারেটিভ করার পরে সে যেদিন অ্যাকাউন্টটা অপারেটিভ করেছে তার তো চেক বই আছে। চেক বই আছে, সে অ্যাকাউন্ট অপারেটিভ হয়ে গেছে, ইনস্ট্রাকশন পেয়ে গেছে, মেসেজ পেয়ে গেছে, সবকিছু ওকে। সে চাইলে ওই দিনই টাকা তুলতে পারবে, এরকম কোনো জি বাধ্যবাধকতা নেই। সেটা তো তখন অপারেটিভ অ্যাকাউন্ট। অপারেটিভ মূলত, অ্যাকাউন্টে তো সে যে কোনো সময় টাকা তুলতে পারে। জি মূলত অনেকে অ্যাক্টিভ করে তার কিছু টাকা আছে সেটা উইথড্র করার জন্য এরকম আসে। হ্যাঁ, হলে আপনার কিছু করার নাই। মানে আপনি বুঝতে পারছেন তার অ্যাকাউন্টে 1 লাখ টাকা আছে, এই ব্যক্তি এই এরিয়ায় থাকে না, এই অ্যাকাউন্টে সে আর কন্টিনিউ করতে পারবে না বা করবে না। বাট সে যদি আপনার সকল পেপার সাবমিট করে এটাকে অপারেটিভ করে ওই 1 লাখ টাকা তুলে নিয়ে যায়, এবং আপনি নিজেও বুঝতে পারছেন যে 1 লাখ টাকা নিলে এটা আবার ডরমেন্ট হবে, তারপরেও কিছু জি করার নেই। আপনি অপারেটিভ হলে তার ফান্ড দিতে বাধ্য। তাহলে সার্কুলার আমাদের কোনো নিয়ে সমস্যা নেই যে আমরা সাথে না, সাথে অ্যাক্টিভ করে সাথে সাথে উইথড্র করতে পারবো। অপারেটিভ হলে রেগুলার অপারেটিভ অ্যাকাউন্ট যেভাবে চলবে সেভাবেই সে অ্যাকাউন্টটা কন্টিনিউ করবে। ঠিক আছে? জি ওকে। ওকে। আমরা যাবো এবার কোয়েশ্চেন নাম্বার 4। আমরা যাবো এবার কোয়েশ্চেন নাম্বার 4। হোয়াট ইজ চেক, প্রমিসারি নোট অ্যান্ড বিল অফ এক্সচেঞ্জ, এক্সপ্লেন উইথ ফিচার। এটা আমরা একটু আপনাকে টোনে দিয়ে দিব, কারণ এই টোনটা দিলে পরবর্তী ক্লাসে আমরা যখন ক্রসিং নিয়ে আলোচনা করব বা নেগোসিয়েশন নিয়ে আলোচনা করব বা এনডোর্সমেন্ট নিয়ে আলোচনা করব, আপনাদের বুঝতে সুবিধা হবে। চেক, প্রমিসারি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ বলতে কি বোঝায়, এবং নেক্সট দিকে যখন আমরা এনআই অ্যাক্ট নিয়ে পড়বো, সেই এনআই অ্যাক্টের 4টা সেকশন এই তিনটা জিনিসকে কভার করে, 3টে সেকশন 3টে জিনিসকে কভার করে। আমরা প্রথমে প্রমিসারি নোটটা পড়ি। প্রমিসারি নোট হচ্ছে বেসিকলি দুইটা পার্টি, একটা পার্টি আরেকটা পার্টিকে কোনো এক মানে ধরেন একটা পার্টি আরেকটা পার্টির কাছ থেকে টাকা নিয়েছে, এবং সে একটা পেপারের মাধ্যমে সাইন দিয়ে বলছে যে তোমার এই টাকাটা তোমার অন ডিমান্ডে আমি তোমাকে প্রদান করব। এবং এটা একটা লিগ্যাল পেপার। প্রমিসারি নোট হিসেবে একটা ফরম্যাট আছে, সেই ফরম্যাট, এটা ব্যাংক টু ব্যাংক স্ট্যান্ডার্ড ফরম্যাট থাকে, বাট এখানে একটা ফরম্যাট আমি দিয়েছি। এই টাইপের একটা কথা বলে সে একটা পেপারে সাইন দেয়, এটাকে বলা হয় প্রমিসারি নোট। এটা এটা
একটা লিগ্যাল ডকুমেন্ট, কোনো কারণে যদি আনফরচুনেটলি যিনি টাকা নিয়েছেন তিনি যথাসময়ে টাকা পরিশোধ করতে না পারলে এইটা কোর্টে যখন আপনি মামলা করবেন এই পেপারটা তখন সেখানে সাবমিট করতে হবে। এবং এটাতে একটা নির্দিষ্ট পরিমাণ স্ট্যাম্পের একটা ইস্যু আছে, স্ট্যাম্পটা আমরা স্ট্যাম্প এক যখন পড়বো তখন সেখানে দেখবো যে এলসি করার সময় প্রমিসারি নোটের সময় কোনটার জন্য কত পরিমাণ মানে স্ট্যাম্পের ইস্যু থাকে। প্রমিসারি নোট হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট, যে ইনস্ট্রুমেন্ট দেখেন এই প্রমিসারি নোট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ইন রাইটিং, not being a bank note or a currency note, containing an unconditional undertaking। সে একটা আনকন্ডিশনাল আন্ডারটেকিং দেয়, যেখানে আমি যা লিখছি এটা কোনো কন্ডিশনে পড়বে না, আনকন্ডিশনাল থাকবে। সাইন বাই দ্য মেকার, যিনি সাইন করছেন তিনি মেকার, মানে তিনি টাকাটা আসলে নিয়েছেন, তিনি আন্ডারটেকিং দিচ্ছেন। টু পে অন ডিমান্ড অর এ অর অ্যাট এ ফিক্সড অর প্রি ডিটারমাইন্ড ফিউচার টাইম, একটা নির্দিষ্ট সময় পরে আমি এই অ্যামাউন্টটা কাকে দিব, যার বরাবর আমি প্রমিসারি নোটটা লিখছি তাকে দিব। মানি অনলি টু অর টু দ্য অর্ডার অফ এ সার্টেন পার্সন অর টু দ্য বেয়ারার অফ দ্য ইনস্ট্রুমেন্ট। এই প্রমিসারি নোট যাকে দিচ্ছি তাকে দিব, অথবা প্রমিসারি নোট যাকে দিচ্ছি তিনি যদি অন্য কাউকে নমিনেটেড করেন, বেয়ারার হিসেবে সিলেক্ট করেন, তাকে আমি এই ফান্ডটা দিতে বাধ্য থাকবো। সাধারণত প্রমিসারি নোটের ক্ষেত্রে মেইনলি দুইটা পার্টি থাকে। এই প্রমিসারি নোট টিপিক্যালি ইনভলভ টু মেইন পার্টিস। দ্য মেকার, যিনি মেক করেন, যিনি টাকা নেন মেইনলি। আমাদের ব্যাংকের ক্ষেত্রে প্রমিসারি নোট আমাদের ব্যাংকের ক্রেডিটের ক্ষেত্রে লাগে, লোন যিনি নেয় তাকে, যা মেকার মানে হচ্ছে যিনি লোন নেয় তাকে বলা হয় মেকার। অলসো নোন অ্যাজ দ্য ড্রয়ার অর প্রমিসর। তিনটা ওয়ার্ডই মনে রাখতে হবে, কারণ এমসিকিউ তে অনেক সময় ওয়ার্ড চেঞ্জ করে দেয়, প্রমিসরি ওয়ার্ড নিয়ে এমসিকিউ করতে গিয়ে প্রমিসর কথাটা লেখে। এন্ড দ্য পেই, পেই মানে হচ্ছে অলসো নোন অ্যাজ দ্য প্রমিস, মানে প্রমিজি, যাকে প্রমিস করেছে। প্রমিসারি নোটের ক্ষেত্রে দুইটা ওয়ার্ড মানে সুইটেবল, সেটা হচ্ছে প্রমিজর মানে যিনি সাইন করেন তিনি, আর প্রমিজি মেইনলি ব্যাংক যার বরাবর সাইন করে যে তোমাকে আমি টাকাটা দিব। তাহলে এই দুইটা হচ্ছে মেইন পার্ট প্রমিসারি নোটের ক্ষেত্রে। তারপরে এটা লিখলো দে মে অলসো বি এ ড্রয়ি। আবার এখানে বলা হয় যে দ্য মেকার ইজ ইন্ডিভিজুয়াল অর এন্টিটি হু প্রমিস টু রিপে দ্য লোন হুইচ দ্য পে ইজ ইন্ডিভিজুয়াল অর এন্টিটি টু হোম দ্য পেমেন্ট ইজ ওড, যার কাছ থেকে নিয়েছেন। ইন সাম কেসেস দেয়ার মে অলসো বি এ ড্রয়ি হু ইজ দ্য পার্টি ডেজিগনেটেড টু রিসিভ দ্য পেমেন্ট বাট ইট ইজ অফেন দ্য সেম অফ দ্য পেইড। পেইর সাথেই সে একই ব্যক্তিই থাকে। অর্থাৎ প্রমিসারি নোটের ক্ষেত্রে প্রমিসার হচ্ছে ব্যাংক, এবং প্রমিসারি হচ্ছে সেই ফান্ডটা নেয়। এই দুইটা পার্টি মেইন প্রমিসারি নোটের মধ্যে থাকে। প্রমিসারি নোটে অনেক সময় ফরম্যাটে এরকম থাকে, এ সাইন ইনস্ট্রুমেন্ট ইন দ্য ফলোইং টার্মস, এরকমও থাকতে পারে টার্মসটা, যে আই প্রমিস টু পে বি অর অর্ডার টাকা 500, আমি তোমার কাছ থেকে একটা 500 টাকা নিয়েছি। আচ্ছা, কে এই কাজগুলো, আপনারা একটু বি কশাস অ্যাবাউট ইউর ইউজিং ইউর ফোন প্লিজ। অথবা এটাকে চাইলে একটু চেঞ্জ করেও বলতে পারেন যে আই অ্যাকনলেজ মাই সেলফ টু বি ইনডেটেড টু বি, মানে যার কাছ থেকে ঋণ নিয়েছি তাকে 1000 টাকা এইভাবে দেবে। এটা অন্য কোনো ফরম্যাটেও থাকতে পারে, এটা ইউনিভার্সাল কোনো ফরম্যাট নাই, যে ব্যাংক বা যে যেভাবে তৈরি করে সেভাবে এটা থাকতে পারে। জাস্ট সে ওখানে সাইন দিবে, কার বরাবর কাকে টাকা দিবে সেই কথাটা ইনস্ট্রাকশন দেওয়া থাকে। এটা এনআই অ্যাক্ট অর্থাৎ নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট 1881 এর সেকশন 4 এ এটার ডেফিনেশন এবং ফিচার নিয়ে আলোচনা করা আছে। আমরা এনআই অ্যাক্টটা যখন পড়বো তখন এটা নিয়ে আবার একটু আলোচনা করবো। তারপরের ইস্যু হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। এটা সাধারণত ট্রেড ফাইন্যান্সে ব্যবহার করা হয়। বিল অফ এক্সচেঞ্জের ফরম্যাটটা হচ্ছে এরকম, দেখতে অনেকটা চেকের মতো। এটা এটা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট, এবং এটা একজনের কাছ থেকে আরেকজনের কাছে সাধারণত হস্তান্তর করা যায়, বা একজন এইটা মানে ফরেন ট্রেডের ক্ষেত্রে আমরা জানি যে যিনি সাপ্লায়ার তিনি ইস্যুইং ব্যাংকের কাছ থেকে ফান্ডটা চান। তো ইস্যুইং ব্যাংকের কাছ থেকে যেহেতু ফান্ডটা চান, সে এই প্রসেসের মাধ্যমে ফান্ডটা চান, এটার নাম হচ্ছে বিল অফ এক্সচেঞ্জ। A bill of exchange is an instrument in writing containing an unconditional order signed by the maker। এখানেও মেকার আছে, বাট এই মেকারের একটা নাম আছে স্পেশালি, যিনি মেক করেন তাকে বলা হয় ড্রয়ার। এখানে বলা আছে ড্রয়ার। ডিরেক্টিং এ সার্টেন পার্সন টু পে, কোন একজন অথরিটিকে বলে যে তুমি আমার এই ফান্ডটা দাও। কোন অথরিটিকে বলে? যে আসলে সে ফান্ডটা দিবে, মানে দেওয়ার কথা যার, তাকে বলা হয়। সাধারণত সে একটা ব্যাংকে ইনস্ট্রাকশন দেয়, নর্মালি ইস্যুইং ব্যাংকে সে ইনস্ট্রাকশন দেয়, দিয়ে বলে যে তুমি আমার নমিনেটেড এই ব্যক্তিকে ফান্ডটা দাও, লাইক অ্যাজ চেক। চেকেও এরকম হয়। তাহলে এখানে তিনটা পার্টি থাকে, একটা হচ্ছে ড্রয়ার, আরেকটা হচ্ছে
ড্রয়ি বা ডেটর যাই বলি না কেন, আরেকটা হচ্ছে পেই। তিনটা পার্ট। ড্রয়ার হচ্ছে যিনি বিল অফ এক্সচেঞ্জটা লেখেন, মানে যিনি আসলে টাকাটা পাবেন, তার নাম এখানে আমার দেওয়া আছে ডট ডট কোম্পানি লিমিটেড। আর কার বরাবর লিখেন এইখানে লেখা থাকে ড্রন আন্ডার, বরাবর এখানে লেখা থাকে, এখানে এক্স ব্যাংকের নামে লিখেছেন, তার মানে এই ড্যাশ কোম্পানি লিমিটেড এক্স ব্যাংকের কাছে টাকা পায়, মানে এই কোম্পানিটা আসলে গুডস সাপ্লাই করেছে, এই ব্যাংকটা ইস্যুইং ব্যাংক ছিল। যদি আমি নর্মাল সেন্স থেকে বলি, এটা আরো ডিটেল অন্যদিকে মুভমেন্ট আছে, এটা ইস্যুইং ব্যাংক ছিল। সো যেহেতু সাপ্লায়ার গুডস সেল করেছে এবং সে ইস্যুইং ব্যাংকের কাছ থেকে ফান্ড চাইবে, দ্যাটস ওয়াই সে এখানে ইস্যুইং ব্যাংকের নাম লিখেছে, মানে যার কাছ থেকে সে ফান্ড পাবে তার নামটা এখানে লেখা থাকবে। এবং ও একটা কোম্পানি, সে সাধারণত নিজে ফান্ড নিতে পারবে না, ট্রেড ফাইন্যান্স আমরা পড়েছি, সে কোনো একটা ব্যাংকের মাধ্যমে ফান্ড নিবে, সেজন্য সে ইনস্ট্রাকশন দেয় যে তুমি আমার এই ব্যাংকে ফান্ডটা দাও। তাহলে এ হচ্ছে পেই, যাকে বেয়ারার করা হচ্ছে তার নাম হচ্ছে পেই। তাহলে এটা হচ্ছে ড্রয়ি, এটা হচ্ছে ড্রয়ার, আর এটা হচ্ছে পেই, অর্থাৎ যে পেমেন্টটা পায়। কমার্শিয়াল ব্যাংক লিমিটেডে এই ডট কোম্পানি লিমিটেডের অ্যাকাউন্ট আছে, এখানে ফান্ড ঢুকলে সেই ফান্ডটা এখান থেকে এর অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যায়। এটা হচ্ছে বিল অফ এক্সচেঞ্জের কন্ডিশন বা স্ট্রাকচার। এনআই অ্যাক্ট বা নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টের সেকশন 5-এ প্রমিজারি বিল অফ এক্সচেঞ্জের ইস্যুটা নিয়ে কথা বলা আছে। তারপরে যাব চেক। চেকটা আমরা পড়েছি, এখানে তিনটা পার্টি, এটা নিয়ে আমি ডিটেল বলবো না, জাস্ট 1 মিনিট। চেকে তিনটা পার্টি থাকে আমি জানি, যিনি সাইন করে মানে অ্যাকাউন্ট হোল্ডার, যে ব্যাংক বরাবর যাই ব্যাংক ইনস্ট্রাকশন দেয় যে তুমি আমার তোমার সাথে যে ব্যাংকটা অ্যাকাউন্টটা মেনটেন করছি সেটার ফান্ড দাও, তাকে বলা হয় ড্রয়ি। আর যাকে ফান্ডটা দেওয়ার কথা বলা হয় তাকে পেই বলে, লাইক অ্যাজ বিল অফ এক্সচেঞ্জ। তাহলে চেক, প্রমিসারি নোট এবং বিল অফ এক্সচেঞ্জ, এই তিনটা জিনিস এনআই অ্যাক্টে আলোচনা করা হয়েছে সেকশন 4, 5, 6-এ। আমরা এনআই অ্যাক্টে যখন আলোচনা করবো তখন আরো ডিটেইলে যাব, বাট এখানে কোন কোন পার্টি কোনটার সাথে ইনভলভ, বেসিকলি এটা এমসিকিউর জন্য আসে। এই কোয়েশ্চেনটা ব্রড কোয়েশ্চেনে আপনাদের আসার সম্ভাবনা কম, বাট এমসিকিউতে আসলে আমি কিন্তু অনেক সময় প্যাচে পড়ে যাই যখন প্রেশারে থাকি তখন। আমার মনে হয় আজকে আমরা এতটুকু পর্যন্ত আলোচনা করব, আর ফার্দার যাব না। নেক্সট উইকের যে ক্লাসটা আমাদের সাথে থাকবে আপনাদের, সেখানে আমরা পরবর্তী স্টেপগুলি নিয়ে আলোচনা করব। আর আমার এই সিনপসিসটা আমি কালকে হয়তো কালকে যদি মানে খুব কঠিন হয় আমার জন্য, আমি হয়তো কালকে না দিলে পরশু দিলে নেক্সট উইকের দুইটা ক্লাসের মানে রিডিং ম্যাটেরিয়ালস একসাথে দিয়ে আপনাকে দিব, যাতে নেক্সট উইকের আপকামিং সিনপসিসটা আপনারা পেয়ে যান। ঠিক আছে? জাকির ভাই, ওই যে ওই ফরেন ট্রেডের ক্লাসটার রিভাইজ ভার্সনটা কি দিবেন কিনা? ওই যে ওইখানে তো ইনকোটার্মে কিছু কারেকশন মানে এডিশন হ্যাঁ 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 করেছিলেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিব, আমি দিয়ে দিব, ওটা ঠিক দিয়ে দিব। আছে, থ্যাংক ইউ, এবং থ্যাংক ওইটা আরেকটু মানে ফ্লরিশ করে দিব, যাতে আপনাদের মানে ইস্যুটা আরেকটু ক্লিয়ার হয়। ঠিক ইউ। আছে? জি জি, জি থ্যাংক ইউ। জি। থ্যাংক আর ইউ। ভাই ওই যে জিবির মনে হয় যে ভাইবার শিটটা এখনো দেন নাই। কোনটা? জিবির যেটা ভাইবা এন্ড এমসিকিউ, জিবি আচ্ছা, জিবি। আমি দিয়ে দেবো, আমাকে একটু গ্রুপে একটু ইন্টিমেটেড করেন। মানে আপনাদের গ্রুপে যারা আপনারা প্রাইভেট ব্যাচে আছেন, আপনারা কিন্তু আপনাদের যে কোনো ইস্যু নিয়ে কোয়েশ্চেন করেন। আপনারা আপনাদের মানে নোট কোনোটা যদি পেন্ডিং থাকে ওখানে আমাকে ইন্টিমেটেড করেন, আমি গ্রুপে রেসপন্স করব অথবা শেয়ার করবো ইনশাল্লাহ। ঠিক আছে? জি। ঠিক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।